এক্সকিউজ মি, আপনি আপনার পেনটা একটু দেবেন? কিন্তু কেন? স্লিপ ভরার জন্য। আপনার ব্যাংকে কাজ আছে, আপনি জানতেন না এটা? হ্যাঁ জানতাম। তো ব্যাংকে কিসের জন্য এসেছেন? কি কথা বলছেন? একটা পেনের জন্য এত কথা শোনাচ্ছেন? এই জন্যই যে আপনি ব্যাংকে কিসের জন্য এসেছেন? টাকা জমা করার জন্য। পয়সা জমা করার জন্য একটা স্লিপ ভরতে হয়। পয়সা নিয়ে আসতে পারেন, কিন্তু একটা লেখার জন্য পেন আনতে পারেন না। এটা কি ধরনের কেয়ারলেসনেস স্যার? পয়সা ডিপোজিট করতে এসেছেন কিন্তু পেন সাথে নিয়ে আসেননি। না, আমি আমার পেন দিতে পারবো না। শুনুন, 4 টাকার একটু টিকিট নিয়ে। কে বাকি আছে? টিকিটগুলো নিয়ে নাও। 4 টাকার টিকিট নিয়ে নাও। 4 টাকার একটু টিকিট দেবেন। টিকিট শোনো, একটা 4 টাকার টিকিট নিয়ে নাও। একটা 4 টাকার টিকিট নাও তো। একটা 4 টাকা টিকিট। 4 টাকার টিকিটের জন্য 100 টাকা দিচ্ছ? খুচরোকে আমি বাড়ি থেকে আনবো নাকি? টিকিট আমি না, উনি চেয়েছেন। যে কেউ হোক না কেন, তুমি বলো, প্রত্যেক লোকের কাছে কি আমি নিজে যাব? হ্যাঁ, কি ভাই, এটা কি 4 টাকার টিকিটের জন্য 100 টাকা দিচ্ছ? উনি কি নিজে ঘর থেকে আনবেন? এই নাও। এটা আমার না দাদা, তোমার নাকি? আমার দরকার নেই, এটা আপনার টিকিট নাকি? হ্যাঁ, আমার নয়, ওনার। যারা টিকিট নেয়নি নেমে যাও ফটাফট, স্টপ এসে গেছে। তারপর আমাকে দোষ দেবে না। চলো, নামো নামো তাড়াতাড়ি। হ্যালো, আপনি টিকিট নেননি, আপনি তাড়াতাড়ি নামুন। তোমায় বলছে। আরে আপনাকে বলছে। আপনার টাকা। আপনি রোজ কলেজ বাসে করে যান, তাই তো? হ্যাঁ, যাই। আপনার ঘর থেকে কলেজ যাওয়ার জন্য 4 টাকার টিকিট লাগে না? হ্যাঁ। তাহলে আসার সময় 4 টাকার খুচরো আনা উচিত ছিল, তাই না? আপনি এভাবে 100 টাকা দিলে বাসের কন্ডাক্টর বাকি লোকেদের কিভাবে ম্যানেজ করবে? যেটা আপনি আমাকে বলেছেন সেটাই আমি আপনাকে বলছি। ভুল সবাই করে, কিন্তু জেনে শুনে ভুল করা উচিত না। যে পার্টি আমার সম্মুখে দাঁড়িয়ে আছে তাকে এই প্রশ্ন করছি যে সে কি আমার সাথে এই স্টেজে এসে তর্ক করার জন্য প্রস্তুত আছে? আমি কাউকেই ভয় পাই না। আমার কাছে বিন লাদেনের মতো অস্ত্র নেই, কিন্তু আমাকে সাহায্য করার মতো লোক অনেক আছে। আপনি কার সাথে প্রতিযোগিতা করছেন এটা আপনাকে ভাবতে হবে। এই স্বাধীন ভারতে জন্ম নিয়েছে, তাই আমাদের আনন্দিত হওয়া উচিত, কারণ আমরা এখানে যে কোনো প্রান্তে ভিড় একত্রিত করতে পারি, আর এখান থেকে আমেরিকার প্রেসিডেন্টকেও প্রশ্ন করতে পারি। এখানের প্রখর রৌদ্রে নারী পুরুষ একসাথে বসে একে অপরের সাথে প্রেম করতে পারে। অটোগুলো যেখানে সেখানে ঢুকে যায়, লোকেরা আসা যাওয়া করতে পারে। ভয়শূন্য হয়ে আমরা যে কোনো জায়গায় প্রস্রাব করতে পারি। এটাই সাহস, আনন্দ এবং স্বাধীনতা। এসব কিছুই ভারতবর্ষ ছাড়া অন্য কোথাও পাওয়া যাবে না। আমি এই স্বতন্ত্র ভারতে জন্মগ্রহণ করেছি, এতে আমার আনন্দিত হওয়া উচিত। বাবা বলো তো, পালমপুরের বাস কি এখানেই আসবে? না, এখানে আসবে না, এলআইসি স্টপে আসবে। আপনি সাবধানে যাবেন। এলআইসি এসে গেছে, এগিয়ে যাও। এলআইসি এসে গেছে। নামো সবাই, নামো নামো। চলো, এগিয়ে চলো, চলো। টিকিট নাও, টিকিট। আর কেউ আছে যে টিকিট নেয়নি? টিকিট নিয়ে নাও, চলো তাড়াতাড়ি। চলো তোমরা নামো। টিকিট, টিকিট, টিকিট দেখাও। আমি নিনি। নিইনি মানে? টাকা নেই কি সেজন্য। মারছো কেন? আমি কোনো মজা করছি না, সত্যি আমি টিকিট নিনি। এই শোনো, বিনা পয়সায় যাবে? আমার কাছে টাকা নেই, তাই বিনা পয়সাতেই যাবো। এই চল আমার সাথে। এই, বাসে বিনা টিকিট যাচ্ছিলে, টিকিট চেকারের সঙ্গে ঝগড়া করেছো। প্রশ্ন করলাম তো তুমি হাসছো। 1500 টাকা ফাইন ভরে যাও। আমার কাছে টাকা ছিল না, তাই টিকিট নিনি।
ওই চেক আর 500 টাকা ফাইন মারছিল। এই জন্য ঝামেলা হয়েছে, আর আপনি 1500 টাকা ফাইন ভরতে বলছেন স্যার। প্রথমত টিকিট কাটনি তুমি, তারপর আবার ফাইন ভরবে না? একে 15 দিনের জন্য ভেতরে ঢুকিয়ে দাও। 6.1 82 কেজি। তোর নাম কি? আমার নাম প্রকাশ। কি কেসে এসছিস তুই? বাসে টিকিট নিইনি। বিনা টিকিটে চড়েছিলিস। মোটর ভেহিকলসের 177 ধারা অনুসারে 500 টাকা নিশ্চয়ই জরিমানা করেছে, কিন্তু তুমি নিশ্চয়ই সেটা দিতে পারোনি। সেই জন্যে আইপিসি 67 ধারা অনুযায়ী 15 দিনের জন্য জেলের ঘানি টানতে হবে। আমি ঠিক বলেছি না? খেল খতম। চল বিড়ি বের কর। কাল দেবো দাদা। কিরকম ছেলে রে ভাই, এখানে এসেছিস যখন তাড়াতাড়ি এক জায়গায় বসে পড়। কিন্তু তুমি তো আরাম করে এখানে দাঁড়িয়ে আছো। তুমি নতুন এসেছো তো ঠিক আছে, দাঁড়িয়ে কি করবে এখানে? বসো। হ্যাঁ, হ্যাঁ এখানে বসো। এই যা এখান থেকে। আজকে আমার পাখির লোকেরা দেখা করতে আসবে। নমস্কার স্যার। নমস্কার নমস্কার। এখানে সব ঠিক আছে তো? একে তুমি চেনো নাকি? আগে মন্ত্রী ছিল, ঘুষ নেওয়ার জন্য ফেসে গিয়ে এখানে এসেছে। অনেক মন্ত্রী এখানে আসে এবং তারপর আবার ছাড়া পেয়ে চলে যায়। কি হলো ভাই, খাবার সময় এরকম ঘুরে ঘুরে কি দেখছো? খাবার সময় ঘুরে তাকিয়ে দেখতে নেই। আরে ভাই, এসব এরকমই থাকবে। একদিন খাবারের জন্য একজন এ ক্লাস কয়েদি 2800 টাকা পায়, একজন বি ক্লাস কয়েদি 1700 টাকা পায়। এই সরকার এত টাকাই দেয়, খুব কষ্ট করে এত টাকা দেয়। তারপরেও একজন সরকারি অধিকর্তা এর থেকে অর্ধেক জিনিসপত্র বাইরে নিয়ে গিয়ে বিক্রি করে। তো খাবার কি করে ভালো হবে? খারাপই হবে, তাই না? আপনি এত কিছু কি করে জানেন? আমি কি আজকের লোক নাকি? গত 30 বছর ধরে এখানে যাতায়াত করছি, তারপরও না জানতে পারলে লাভটা তাহলে তো কোথায়? আপনি খুব বড় গুন্ডা। বাপ রে বাপ, আমি কোনো গুন্ডা ফুন্ডা কিছু নয়। আমি তো একজন চোর, শুধু চুরি করি। আচ্ছা, আপনি কি কি চুরি করেন? মানুষের যে জিনিস বারবার ব্যবহার করে আমি সেই জিনিস চুরি করি। আগে রেডিও শোনার খুব চল ছিল, তখন আমি পকেট রেডিও চুরি করতাম। হেলমেট পরা যখন বাধ্যতামূলক হলো, তখন আমি হেলমেট চুরি করা শুরু করলাম। এখন সেলফোন। এখানে সব ঠিকঠাক আছে তো? নেতাজির দেখাশোনা করছো তো? হ্যাঁ হ্যাঁ। এভাবে কি করে চলবে? ইনি হলেন গিয়ে সুপারিনটেন্ডেন্ট, ইনি অধিকর্তাদের অধিকর্তা, আর উনি হলেন গিয়ে জেলের রাজা। আরে ইঁদুর, ইঁদুর কোত্থেকে এলো? ওরে বাবা, এই বাঁচাও! ওরে বাবা, ওরে বাবা রে, ইঁদুর! কি ব্যাপার দাদা, ও চিৎকার করছে কেন? এই আওয়াজ চেনা চেনা মনে হচ্ছে। আগের মন্ত্রীর হবে। ওর সেলের মধ্যে বড় ইঁদুর ঢুকিয়ে দিয়েছে হয়তো। বড় ইঁদুর? গভীর ঘুমে ঘুমিয়ে থাকা কোনো ব্যক্তির উপর যদি বড় ইঁদুর ছেড়ে দেওয়া হয়, 3 দিনের জন্য ঘুম ছুটে যাবে। তারপরেও যদি চোখ বন্ধ করে, তো মনে হবে সারা শরীরে ইঁদুর কাতুকুতু দিচ্ছে। এমনটা মনে হবে যে ও যদি শুতেও চায় না, তাহলেও শুতে পারবে না। এইসব ওরা করে কেন? হ্যাঁ, তাহলে প্রাক্তন মন্ত্রীকে কি করে উত্ত্যক্ত করবে? সামনাসামনি থেকে তো কোনো উপদ্রব করতে পারবে না। আগামী দিনে এই মন্ত্রী যদি ভোটে জিতে আসে, তাহলে এই ওয়ার্ডেন কি বলে তারপরে অন্য মন্ত্রীর সেলে রাখার জন্য বলা হবে। গত 10 বছর ধরে এই নোংরামি পাল্টে পাল্টে চলছে। মন্ত্রী পাল্টাবে, রাজত্ব পাল্টাবে, কিন্তু এখানকার ইঁদুরগুলোকে কিছুতেই পাল্টাতে পারবে না। তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। লাইনে এসো, লাইনে এসো। টাকা দাও। হ্যাঁ, এটা কি? এসো, খাবার? তাড়াতাড়ি যাও, সবাই ভেতরে যাও, যাও যাও। ঠিক আছে, চলো। যাও 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 যাও।
ঠিক আছে তো। আমার তো কেউ নেই, কিন্তু আপনার সাথে দেখা করতে কেউ কেন আসে না? আমার কোনো বউও নেই আর বাচ্চাও নেই। কেন দাদা, আপনি বিয়ে করেননি? হ্যাঁ, হিরোইন আমার জন্য অপেক্ষা করছিল। আমার থেকে হাইটটা একটু কম ছিল, সেই জন্যই আমি ওকে ছেড়ে দিয়েছিলাম, বুঝলে? ভয় পেয়ে আপনি বিয়ে করেননি? ভয় পেয়ে বিয়ে করিনি। বাইরে 15 দিন খাবার খেয়েছি আর ভিতরে 15 দিন খাবার খাবো। কতদিন পর দেখা হলো তোমার সাথে? কি সাক্ষাতের সময় শেষ হলো? হ্যাঁ, বাচ্চারা সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, সবাইকে দেখেছি, সবাই ঠিকঠাক আছে। আজ কলা দিয়েছে তুমি নাকি? নাও। আমার চাই না। হ্যাঁ, কেন বারণ করছো? এই কলার দাম জানো তুমি? কলার আর কত দাম হবে দাদা? এই কলা বাইরে কিনতে যাও তো 1 ডজন 10 টাকা পড়বে। ভেতরে আনার জন্য 100 টাকা ঘুষ দিতে হয়। এই রকমই বিড়ির বান্ডিলের জন্য 50 টাকা, বিরিয়ানির জন্য 150 টাকা। এখানে সব কিছুর ওপর ঘুষ দিতে হয়। এখানে যে লোক আসে, যে জিনিসপত্র আসে, তার উপরে একটা শুল্ক চাপায়। এখানে প্রত্যেক অধিকারীর কাছে ঘুষের হাজার হাজার টাকা জমা হয়। আমির, সমস্ত ব্যবস্থা করে দিয়েছি। কাল সকালেই শেখরকে শেষ করো। কাল শেখরের ডিউটি কোথায়? কার্পেন্টারদের সাথে। চল।
কি হয়েছিল কি? স্যার কয়েদিদের মধ্যে একটা ছোট্ট ঝামেলা হয়েছিল। কিচ্ছু হয়নি স্যার। এত বড় ঝামেলা হলো, বলছো কিছু হয়নি? স্যার ওই ব্যাপারে যদি বলেন তাহলে ওনার ডিমোশন হতে পারে, এমনকি ট্রান্সফারও। শুনুন, আমার প্রমোশন হতে চলেছে, তাই আপনারা এই ঘটনাকে চেপে রাখুন। একজন কয়েদি খুন করতে চাইছিল, এটা দেখে কি করে চুপ করে থাকতাম? কেন? আমরা সবাই তো ছিলাম। আমাদের ছাড়ো, কোনো একটা পুলিশ এসেছিল কি? দাদা, পুলিশ তো এসেছিল। ভাই হ্যাঁ? তখনই এসেছিল, একদম লাস্টে এসেছিল। ভাই এই সব কিছু পুলিশের চোখের সামনেই হয়। আমির আর শেখর দুটো আলাদা আলাদা গ্রুপের লোক। বাইরে এদের ভেতরে ঝামেলা চলতেই থাকে। এই জেলের কোনো অধিকর্তার সমর্থন থাকলে ও দ্বিতীয়বারও খুন করতে পারে। খুন করে জেলে আসছে, তুমি এ কথাই ভাবছো এখন, তাই না? কিন্তু খুন করে লুকানোর সঠিক জায়গা হলো গিয়ে এটাই। লোকেরা বলে মিটার থেকে আমরা বেশি টাকা নেই, কিন্তু জেলে কত টাকা নেয়? দুটো কলার 100 টাকা। বিপক্ষ পার্টির লোকেরা জেলের ভিআইপি সেলে এখন বড় বড় ইঁদুর ছেড়ে দিচ্ছে। বিপক্ষ পার্টির জন্য যে কাজ আমরা করি, আপনাদের মতোই একজন প্রেস রিপোর্টার অনেক ভালোভাবে গুছিয়ে লিখেছেন। রাজ্যের আইন শুধু বাইরেই না, জেলের ভিতরেও অনেক খারাপ হয়ে গেছে। জেলের ভিতরে যে ধরনের আইন বিরুদ্ধ কাজ হয়ে থাকে সেটা এই পত্রিকায় আছে। আমরা এই রাজ্যের বিপক্ষ পার্টি হিসাবে শাসক পার্টির বিরুদ্ধে ধর্ণা দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি। জেলে ঘুষ নেওয়া এবং কয়েদিদের দিয়ে খুন করার প্রচেষ্টা, তাই 11 তারিখে আগামী ওয়েস্ট বেঙ্গল কমিশনের অফিসের সামনে বিপক্ষ পার্টির নেতারা প্রদর্শন করবেন এবং বিক্ষোভ জানাবেন। শুধু তাই না, জেল ডিপার্টমেন্টের সম্বন্ধে এনকোয়ারি করার জন্য বিপক্ষ পার্টির নেতারা সরকার থেকে দাবি জানাচ্ছেন যে ওয়ার্ডেন, জেলার, সুপারিনটেন্ডেন্ট, ডিআইজি, আইজি, আইএফএস এই সবাইকে দেখার দায়িত্ব কি আমার? আমারই নাকের নিচে একটি ছেলে জেলের ভেতরে প্রবেশ করে খবর বানিয়ে তারপর সমস্ত খবর ছাপিয়ে দেয়। সিএম ভুল করছে, লোকেরা এরকম মনে করছে, সেই জন্য আমাকে সন্দেহর চোখে দেখছে। কাল বিপক্ষ পার্টির লোকেরা আমাদের পার্টির লোকেদের প্রশ্নের পর প্রশ্ন করে বেইজ্জত করবে। এখন তো কিছু করতেই হবে। বর্দা, এনকোয়ারি কমিশনকে জিজ্ঞেস করবো। কোন এনকোয়ারি কমিশনকে জিজ্ঞেস করবো? হ্যাঁ, এই সব বলে আমরা বাঁচতে পারবো না। ওদিন জেলে যার ডিউটি পড়েছিল তাকে সাসপেন্ড করে দিচ্ছি। কি সাসপেন্ড করবেন? সাসপেন্ড? সবাইকে একসঙ্গে ডিসমিস করো। কাল বিধানসভায় কিছু একটা জবাব দিতে হবে, তাই না? স্যার, হ্যাঁ, কি হয়েছে? আপনাকে মন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়েছে। 40 এমএলএ আমার দাদার হাতে আছে, আর 14 বছর ধরে টানা উনি জিতে আসছেন। এটা কি তারই শাস্তি দিচ্ছেন সিএম? সিএম কে যদি অপোনেন্ট পার্টি জিজ্ঞেস করে, ওনাকে তো জবাব দিতেই হবে। সেই জন্য উনি চিন্তা করে এই ডিসিশনটা নিয়েছেন। কেন? এই নির্ণয় তো আমিও নিতে পারতাম। শুধু কি ওনারই অধিকার আছে? এই সমস্ত জন্য দায়ী ওই রিপোর্টারটা। গুড মর্নিং প্রকাশ। গুড মর্নিং। প্রকাশ, কি হয়েছে? এডিটর তোমাকে খুঁজছিল। এই সপ্তাহে সিনেমা স্পেশাল পেজে কার ফটো লাগাতে হবে? ক্যান্টিনে আছে, তোমাকে ওখানেই ডেকেছে। গুড মর্নিং প্রকাশ। সব সময় আমাদের দিশা পত্রিকাকে শুধু সোমবার দিনেই লোকেরা বেশি পছন্দ করে থাকে, কিন্তু তোমার ওই জেলের স্টোরি লেখার পর বিধানসভায় হাঙ্গামা হয়ে যায়, আর মন্ত্রীকে সরিয়ে দেওয়া হয় এই সব ছাপার কারণে। রাজীব গান্ধী মার্ডার কেস আর ইকোনমিক স্টোরির জন্য এক্সট্রা কপি প্রিন্ট করাতে হয়েছে এই ইস্যুর জন্যে। হ্যাঁ প্রকাশ, এইবার সিনেমা স্পেশাল ফ্রন্টে কি দেবো? লেআউট পাঠিয়ে দেবো কি? র্যাপারে প্রসেনজিতের ফটো লাগাও, বেশি বিক্রি হবে, সার্কুলেশনও বাড়বে। টাইটেল কি হবে? প্রসেনজিতের ফটো লাগাও, নিচে বড় করে কোয়েশ্চেন মার্ক লাগাও। দেখলে তুমি, দেবও রাজনীতিতে এসে গেছে। তাহলে একটা কাজ করো, দেবের ছবি লাগাও, আর সময় আমাকে রাজনীতিতে নিয়ে এসছে এরকম একটা বক্স নিউজ লাগাও। গুড আইডিয়া। এই প্রসেনজিৎ ভাবছে এমন একটা ছবি দে। ঠিক আছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। প্রকাশ, ফুড মিনিস্টার দুরাই পাঞ্জাকে মন্ত্রীপদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আগের মতো কোনো সঠিক কারণই বলা হয়নি। কিন্তু আসল কারণ তো যা তুমি জেলের সম্বন্ধে লিখেছো ওটাই, সমস্ত প্রেসের লোকেরা ওটাই বলছে। থ্যাংক ইউ স্যার। জেলের খাবার খেয়ে মাটিতে শুয়ে 15 দিন জেলে তুই কাটিয়েছিস, আর উনি তোকে আরাম করে ওয়েল ডান বলে চলে গেল। এতটা বলেছে এটাই যথেষ্ট। যদি তুই কিছু লিখে যারা ক্ষমতা আছে তাদের সরিয়ে দিস, তাহলে ওই দিন আমার সাথে ডিনার করবি। এটাই ওনার ম্যাক্সিমাম কমপ্লিমেন্টারি। এই প্রোগ্রামের লিডার শ্রী সাহেব মহাশয়কে স্বাগত জানাই। এই জেলার সেক্রেটারি ভাই মদনজি, এই শহরের সেক্রেটারি ভরতজি, আর এইভাবে সবার নাম নিতে গেলে সূর্য ডুবে যাবে। সেই জন্য আমি আসল কথায় আসছি।
এখন ইলেকশন শেষ হয়ে গেছে, সব পার্টি মানুষকে ধন্যবাদ জানাবে, এখানে আপনাদের সাথে সাক্ষাৎ করতে আসবে, কিন্তু আমি তার জন্য এখানে আসিনি। কেন আমি আপনাদের ধন্যবাদ জানাবো? সব জায়গা থেকে আপনারা আমাদের পার্টিকে হারিয়ে দিয়েছেন। আমরা কি কোনো আসন চেয়েছিলাম? শুধু ডিপোজিটই চেয়েছিলাম, তাই না? যে ডিপোজিট ছিল সেই ডিপোজিটকে আপনারা ফেরতও দেননি। তারপরও ধন্যবাদ কেন বলবো? সেই জন্যই ধন্যবাদ সব লোকে সরিয়ে দিয়েছি আমি। যখন আমি কথা শুরু করব তখন তোয়ালে নিয়ে একজন পয়সা উসুল করতে আসবে। যখন আমার কথা শেষ হয়ে যাবে তখন যতটা উসুল হবে ততটা আমাকে দিয়ে দিলে আমি ঘরে চুপচাপ চলে যাব। আমি আপনাদের ভরসায় যদি ইলেকশনে দাঁড়াই তাহলে ডিপোজিট বাজেয়াপ্ত হবে। 110, 120, 130, 140, 150, 160। কথা বলতে তুমি শুধু ওস্তাদ, কিন্তু ইনকাম তো তোমার আর্ধেকই। জানো, শুধু 1500 টাকা গুনতে আমার আধা ঘন্টা লেগে গেছে। মা আমার চুলটা বেঁধে দাও। তোমার 5000 টাকা কিংবা 10,000 টাকার যদি দরকার ছিল তাহলে এডিএম পার্টির মতো কোনো বড় পার্টির স্পিকারকে তোমার বিয়ে করার দরকার ছিল। আমাদের পার্টি খুব ছোট, সেই জন্য আমরা কম টাকা নেব। দয়া করে আমাদের পার্টিকে একটু ভরসা করো। আমাদের পার্টি যখন রাজত্ব করবে তখন আমরা অনেক টাকা আনবো, তখন টাকা অন্য কাউকে দেবো না, তোমাকেই দেবো। আরে বাহ, একটা দারুণ খবর পাওয়া গেছে তো। সত্যি কথা, সত্যি চেহারা, সাধারণ মানুষের জন্য কাজ করার মতো লোক। 6টা-7টা পেপার তুমি একসাথে কিনে নাও, পেপারের বিলই 1500 টাকা চলে আসে। এত পেপারের কি দরকার? আমাদের পার্টির লোকেরা যে কোনো পেপার পড়ে না, শুধু আজকের পেপারে কি লেখা আছে সেটা শুনে নেয়। আমাদের মতো লোকেরা ওদেরকে বোঝাচ্ছে, আর সেই জন্যই আমাদের জীবনটা চলতে পারছে। বুঝতে পেরেছো? এই পেপারের ওপরই আমরা বেঁচে আছি। তুমি কথা তো অনেক বড় বড় বলো। ওই বালা দাদাকে দেখো, ঘরের জন্য কত সব কাজ করে। রাতে গ্রামবাসীদের ন্যায়ের কথা বলে আর সকালে আমাকে জ্ঞান শোন, দেয়। কোথায় যাচ্ছিস? তোর জন্যই এখানকার লোকেদের অসম্মান হচ্ছে। শোনো, চেঁচিয়ে কথা বলো না, আমার বউ ভেতরে ঘুমোচ্ছে। কি বললি? কেন, আমি কি কোনো রক্ষীদের সঙ্গে থাকি নাকি? শুধু শুধু মাথা খারাপ করবি না কিন্তু। নমস্কার মাস্টার মশাই, আসুন। রিটায়ার হয়েছি 5 বছর হয়ে গেছে, শুধু আপনি আমাকে টিচার বলে ডাকেন। হ্যাঁ, নমস্কার। কেমন আছো দাদা? হ্যাঁ, অনেক ভালো আছি। তুমি আমিও কেমন ভালো আছো? আছি। আচ্ছা আচ্ছা। আরে প্রকাশ, এখনো অফিসে যাওয়ার জন্য তৈরি হোসনি? এখনো সময় হয়নি? আসো বাবা। হ্যাঁ, চাষের জন্য বীজ নিতে এসেছো? চাষবাস করাকে তুমি ছোট মনে করছো? গ্রামে চাষবাসের কাজ চলছে, কালকে 20 জন লোক কাজ করতে আসবে। বীজ নিয়ে আমি তোমাকে দেখতে ঠিক এসেছি। আছে বাবা, বসো, আমি মুখ ধুয়ে আসছি। ঠাকুরপো, কফি নেবে না চা? কফি দাও মা। ঠিক আছে। বাবু, ফোন বাজছে। হ্যাঁ, আসছি। হ্যালো, প্রকাশ, আমি ভাবনা বলছি। বলো ভাবনা। সুব্রমণিয়াম স্বামীর বক্সে একটি বক্স নিউজ আরো দিতে হবে। ঠিক আছে। আগের যে নিউজটা তৈরি করেছিলাম ওটা কোথায়? ওটা কেবিনের কাপবোর্ড খুলে দেখো। ঠিক আছে। হ্যাঁ, হ্যালো, কার সঙ্গে কথা বলতে চান? ললিতা আছে কি? ললিতা, 1 মিনিট দাঁড়ান। ও, কেন রে ফোন করে আমাকে কেন বিরক্ত করছিস? শাড়ি কিনতে যদি চাইছিস তাহলে নিজেই তো যেতে পারে। হ্যালো ললিতা, 1 সেকেন্ড প্লিজ। ললিতা, তোমার ফোন। আরে, ওই করোনা ম্যাটার যে বানিয়েছিলাম না, ওটাই ইস্যু। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি। নিয়ে নিয়েছো? হ্যাঁ, নিয়ে নিয়েছি, থ্যাংক ইউ। তোমার কাজ এখনো শেষ হয়নি? না মা, বুঝতে পারছি না আমার কাজ কখন শেষ হবে। 5 একর জমি রেখে সমস্ত দিন চাষবাস করে কাটাচ্ছে, আর এও কম যায় না, পাগলের মতন কাজের পেছনে পালায়, খাবারও সময় মতন খায় না। এর বিয়ে করিয়ে দিন, তারপর ওর সাথে আপনিও থাকতে পারবেন, তাই না? আমি কি বিয়ের জন্য না করেছি? গত মাসে চেন্নাইতে একটি মেয়ে দেখেছিলাম, ওর বাবা ভালো লোক নয়। বিয়ের আগে সবকিছু দেখে নেওয়া উচিত। বাবা, শিবাজীনগরে গত সপ্তাহে তুমি যে মেয়েটা দেখেছিলে, ও ক্লাস 8 পাস, ওকেই বিয়ে করতে হবে। আরে থাক থাক, তোর জন্য মেয়ে কবে জন্ম নেবে তুই বোধহয় এটাই ভাবছিস। ও জন্ম নিয়ে নিয়েছে, বুঝলি? বৌদি, পাসপোর্ট খুঁজে পাচ্ছি না, তুমি কি দেখেছো? আমি দেখিনি সন্ধ্যা, ওখানে বইয়ের ভেতরে একবার দেখে নাও। নমস্কার। নমস্কার। মুখ্য সমাচার। দাদা, হ্যাঁ? তুমি কি আমার পাসবুকটা দেখেছো? না রে বোন, ইচ্ছে হলে আমাকে অ্যাকাউন্ট নাম্বার আর ডিটেলসটা দিয়ে দিস, রাত্রিবেলা নিউজে বলে দেবো। বাচ্চাকে তো স্কুল পাঠানো অনেক সহজ, কিন্তু তোমার বোনকে কলেজ পাঠানো মানে অনেক বড় টেনশনের কাজ।
ব্যাস ব্যাস। একটুখানি ছাড়ো না বৌদি, দাদা কোনো ছোট বাচ্চা নাকি? প্রয়োজন হলে চেয়ে খেয়ে নেবে। তোমার যখন বিয়ে হবে তখন তুমি বুঝবে। খুব অসুবিধা হচ্ছে নাকি? এই এ না সন্ধ্যা, তোমার পাসপোর্ট। আমি কখন থেকে এদিক ওদিক খুঁজছি, এটা তোমার কাছে ছিল? আচ্ছা বৌদি, আসছি। হ্যাঁ, সাবধানে যাস। শোনো না, তুমি তো রাত্রিরে কাজে যাবে না, তাহলে সন্ধ্যাকে কলেজ ড্রপ করে দাও না। ওকে। না বৌদি, আমাকে ব্যাংকে যেতে হবে। আসছি। বাই রাহুল। বাই। স্যার কফি। হ্যাঁ, হাত সরাও। তোর চোখে কি হয়েছে? স্যার অ্যাকচুয়ালি আমার অফিস আসতে দেরি হয়ে যাচ্ছিল, সেই জন্য অটো করে এসেছিলাম স্যার। তখন হঠাৎ করে আমার মিটারের ওপরে সন্দেহ হলো, তারপরে আমি যখন জিজ্ঞেস করলাম তো অটো ড্রাইভার ব্রেক মেরে দিল। এটা ওই জন্যই লেগেছে স্যার। এক্সকিউজ মি স্যার, কালার ফর্ম রেডি আছে, শুধু আর্টিস্টের ফটো লাগাতে হবে। তুমি এই কলমই সরিয়ে দাও আর ফটো ফুল পেজে ছেপে দাও। তাহলে ম্যাটারটা স্যার? আরে ফটোই তো ম্যাটার, তাই না? ওকে স্যার। স্যার আপনি মন্ত্রিমণ্ডলকে বদলানোর চেষ্টা করছেন না? পরের সপ্তাহে রাজ্যপালের সাথে দেখা হওয়ার পর বলবো। আপনি মিনিস্টার পান্ডেকে মন্ত্রিমণ্ডলে ফিরিয়ে আনবেন কি? কাউকে পদে আনা, কাউকে পদ থেকে সরানো আমার কাজ নয়, শুধুমাত্র কমিটি মেম্বারের কাজ। পার্টি তো আপনার কথাই শুনবেন, তাই না? No স্যার এটা একটু comments. বলুন না। স্যার বলুন না স্যার, স্যার একটু বলবেন। জবটা দিয়ে যান স্যার। স্যার এটা বলুন না। স্যার একটু বলে যান এই ব্যাপারে প্লিজ। আপনার কি মতামত? হ্যাঁ স্যার, স্যার কিছু স্যার বলুন না। জবটা তো দিন। এই ব্যাপারে স্যার। আপনার মতামত কি? স্যার প্লিজ। স্যার শুনুন একবার। স্যার আপনাকে বলছি স্যার স্যার। একটা প্রশ্ন ছিল স্যার। স্যার আপনার স্যার। এটাই কি মতামত? স্যার শুনুন। স্যার প্লিজ এখানে স্যার বলুন না। একটা কথা স্যার, আপনি স্যার জবাব একটা দিন কথা এই শুনুন। ব্যাপারে। স্যার প্লিজ শুনে যান বলুন, স্যার। জবাব দিন। স্যার প্লিজ। পোস্টার ছাপিয়ে গরিব থেকে আমি রাজনীতিতে আসিনি। 5টা ইঞ্জিন ফ্যাক্টরির আর 15টা লরির মালিক আমি আরম্ভ করেছি এমএলএ হয়ে। ভালো মন্দ সমস্ত কাজ আমি করেছি, কিন্তু আজ পর্যন্ত কেউ আমাকে একটা প্রশ্নও করেনি। 15 দিন ধরে তুই জেলের খাবার খেয়ে তুই যে 4 পাতা লিখেছিস, ওরই ওপরে লোকেরা আমাকে প্রশ্ন করছে। আমি তোকে ভুলবো না। মন দিয়ে শোন, কোনো রাজনেতা পুরনো ইতিহাস ভোলে না। আমার জীবনের এই প্রথম দাগকে আমি প্রত্যেক মুহূর্তে মনে রাখবো, মৃত্যু পর্যন্ত। এই চলো। দেখো, একদিন পৃথিবীতে সমস্ত কৃষক এক হয়ে যাবে, লেও তালসান বলেছিল। লিও টালসাই? হ্যাঁ, উনি বিদেশি, ছোট ছোট গল্প লিখতেন, লেও তালসাই। ও লিও টলস্টয়। কি বললে? লিও টলস্টয়, রাশিয়ান রাইটার। ও লিও টলস্টয়, লিও টলস্টয় রাশিয়ার ছোট গল্প লেখক। এর মানে হলো আর্যপুত্র। এখন এসব কেন শোনাচ্ছেন? আজকে রাতে আমার মিটিংয়ে কথা বলতে হবে। রাশিয়া, লিও টলস্টয়, এই ধরনের সব নাম নিলে চলবে না ভাই। আমাকে 4-5 জায়গায় মিটিংয়ে বক্তৃতা দেওয়ার জন্য যেতে হবে। এই শোনো, বিলটা দাও ভাই। বিল আমি দিয়ে দেবো, আপনি আসুন। আচ্ছা ঠিক আছে। লিও টলস্টয়, রাশিয়ার ছোট গল্প লেখক। লিও টলস্টয়ের বক্তব্য অনুযায়ী আজকের সম্প্রদায়ের মধ্যে শ্রমিক সম্প্রদায়ের সম্বন্ধে খেয়াল রাখার ব্যাপারে কত হয়েছে? সরি স্যার। থ্যাংক ইউ স্যার। এক্সকিউজ মি। হাই। হাই। বলুন। এখন না, কারণ আমি কিছু বলবো আর আপনি অন্য কিছু ভাববেন, সেজন্য না বলাই ভালো। বলুন না। আপনি বন্ধুদের সাথে খাচ্ছেন, কিন্তু সবাই আপনাকেই দেখছে। কেন? আপনার জামা থেকে সরে ব্রায়ার স্ট্রিপ দেখা যাচ্ছে, ওটাকে ঠিক করুন। দাঁড়ান দাঁড়ান, এখনই করবেন না। আমি বলেছি বলে করেছেন মনে হবে। আমার যাবার পর আপনি ঠিক করে নিন। বাই। থ্যাঙ্কস। এই ম্যাড্রাস কোর্টে চলা 20টা কেসের মধ্যে সাউথের কেসটা সব থেকে বেশি চলছে। সেই জন্য আলিপুরে নতুন হাইকোর্ট খোলা হয়েছে। এর বিরুদ্ধে সমস্ত উকিল একসাথে লড়েছিল।
কি হয়েছে? কি করতে পেরেছে? একদিক থেকে দেখতে গেলে ঠিকই হয়েছে, আরো 4-5টা হাইকোর্ট খুলে গেলে তাড়াতাড়ি মিটে যাবে। ঠিক বললাম কি না? এই যে রিপোর্টার প্রকাশ, আমাকে চিনতে পেরেছেন? আইএএস অফিসার করুণামূর্তি। গত 6 মাস ধরে কোর্ট আর জেলের দেওয়াল দেখছি, এর কারণ হলি তুই। আমি ঘুষখোর সেরকমটা তুই ম্যাগাজিনের মধ্যে লিখেছিলিস। এটা তো তোর নিশ্চয়ই মনে আছে। আজ থেকে 6 মাস আগে আমার কতটা অসুবিধা হতো এই কোর্টে আসার জন্য, জানা আছে তো? আপনি বলুন, আপনার কি অবস্থা বলুন প্লিজ। স্যার প্লিজ সেই দিনকে তো তুমি মেরুন কালারের শার্ট পরেছিলে, তাই না প্রকাশ? এমনিতেও আমি তোকে কখনোই ভুলতে পারবো না। সেদিনকে সব ফটোগ্রাফার্স, রিপোর্টার, পাবলিক, তারা সব কোথায় আজকে? এইসব এরকমই চলবে। শুধু আমার সম্বন্ধে কেন প্রকাশ, হর্ষদ মেহতাকেও লোকে ভুলে গেছে। 400 কোটি কিংবা 4000 কোটি কত টাকা লুটেছিল সেটা আমিও ভুলে গেছি। ঠিক সেরকমই লোক আমাকেও ভুলে যাবে, কিন্তু আমি তোকে ভুলতে পারবো না প্রকাশ, কোনোদিনও ভুলতে পারবো না। তোর লেখার জন্যই কিন্তু আমার সম্মান চলে গেছে, পজিশন চলে গেছে, শান্তি চলে গেছে, স্ট্যাটাস চলে গেছে। আমার পুরো বিশ্বাস আছে আমার শাস্তি হতে পারে না। যার পকেটে পয়সা আছে না, সে যে কোনো জায়গায় রাজত্ব করতে পারে। আমি তো বাইরে এসেই পড়বো একদিন, পয়সা পেয়ে যাবো, চেয়ার পেয়ে যাবো, সবকিছু পেয়ে যাবো। তারপরে তোকে আমি স্মরণ করাবো, আর সেটা তুই কোনোদিনও ভুলতে পারবি না, চিরকাল মনে রাখবি। তাড়াতাড়ি চল, আজকে তো ক্লাসে লেট হয়ে গেল। প্রত্যেক সপ্তাহে ওয়েস্ট বেঙ্গলের বেস্ট কলেজের সম্বন্ধে আমরা লিখি। এখন আপনার কলেজের সম্বন্ধে লিখতে চাই, সেই জন্য আমি স্টুডেন্টদের সাথে কথা বলতে চাই। এটা ওমেন কলেজ, সেই জন্য বাইরের কোনো পুরুষকে আসতে দেওয়া হয় না। কিন্তু আপনি প্রেস থেকে এসেছেন, তাই আপনাকে পারমিশন দিয়েছি। মল্লিকা, টেক কেয়ার অফ ওকে ম্যাম। আপনার নাম? আমার নাম প্রকাশ। আপনার বিয়ে হয়ে গেছে? ব্যাচেলর। তো কবে বিয়ে এখনই করবেন? করব। আমি আপনাদের কোশ্চেন করতে এসেছি, আপনারা তো উল্টো জিজ্ঞেস করছেন। চুপ কর স্যার, আপনি জিজ্ঞেস করুন। একজন মেয়ে একা চুপচাপ ভয় পেয়ে থাকে, কিন্তু তোমরা একসাথে হয়ে রীতিমতো মজা করছো। ঠিক আছে, আমার বিয়ে হয়েছে কিনা জিজ্ঞেস করছিলে, কিন্তু তোমার হাজবেন্ড কেমন হওয়া উচিত? পুরো আমির খানের মতন চাই। আর তোমার? অনেক পয়সাওয়ালা হওয়া উচিত, দেখতে যেমনই হোক চলবে, আমার কোনো প্রবলেম নেই। আর তোমার? আমার হাজবেন্ড যেন সাহসী হয়। সাহসী মানে? মানে 10 জনকে যে মারতে পারে? একজন মেয়ের ব্রা যদি ব্লাউজ থেকে বাইরে বেরিয়ে আসে, তাহলে ওই মেয়ের সম্মুখে গিয়ে যেন বলতে পারে যে তোমার ব্লাউজটা ঠিক করে নাও। এরকমই সাহসী মানুষ চাই। এই, তুই ওই রিপোর্টারকে ভালোবাসিস তাই না? হ্যাঁ। তাহলে ওকে বলে দিচ্ছিস না কেন? কেন? আমি এইভাবে বলেছি, তুই তো জানতে পেরেছিস, ও জানতে পেরে যাবে না? কিন্তু আমার এমনি মনে হয় তোকে ওকে ডিরেক্টলি বলা উচিত। আমি বলতে পারবো না। সোজা ওর ঘরে যা আর বল যে আমি আপনাকে কিছু বলতে চাই। অর্ধেক কথা তো বুঝেই যাবে। ওর বাড়ি কোথায় আমি জানি না, তো খুঁজে নেব। আমার বউ খুব খিটখিট করে, সব কাজে আমার ভুল ধরে। এরকম ভাবে যদি চলতে থাকে আমার ভবিষ্যৎটা কি হবে? এই, তুমি ওর জন্য কেন কাঁদছো? মহিলা বকলে পড়ে যদি তুমি ভাবতে থাকো, তাহলে প্রত্যেকদিন 8 ঘন্টা এই ব্যাপারেই চিন্তা করতে হবে। কাজ কখনোই করতে পারবে না। মহিলাদের কাজই হলো খালি বকাঝকা করা। এক্সকিউজ মি, ইয়েস। এখানে প্রকাশ নামে কেউ কি থাকে? এখানেই থাকে। কি দরকার? এমনিই দেখা করতে এসেছি। এমনি দেখা করার জন্য বাড়িতে কেন এসছো? আপনার কোনো প্রবলেম আছে? উপরে গিয়ে দেখা করে নাও। এই, দেখেছিস? হ্যাঁ, এর থেকে তো অনেক ভালো তোর বউ। তুই কাঁদিস না। ঠিক আছে ঠিক আছে। হাই। হ্যালো। আমি এখানে আসবো তুমি ভাবোনি না? এত তাড়াতাড়ি আসবে ভাবিনি। তাহলে কি ভেবেছিলে? ও, আসলে অ্যাড্রেস খুঁজে এত তাড়াতাড়ি আসবে, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। এটা আমাকে জানতে হবে। তুমি বসো না।
ভালো করে বসো। এবার বলো। আসলে আমি আপনাকে একটা কথা বলতে কি চাই। বলবে বলো। কি হলো বলো। কি বিষয়টা? হ্যাঁ, আপনি আমার কলেজে এসে ইন্টারভিউ নিয়েছিলেন না, ওইটাই কপি বেরোচ্ছে। দিশায় পত্রিকা প্রত্যেক সপ্তাহে আসে, এটা সবাই জানে। শুধু এটা জিজ্ঞেস করতে এসেছো? না না না, ওইটা কি বলতে চাও? আমি এটা বলতে চাই যে বলো না। অনেক বই রেখেছেন আপনি, আর আমার বই পড়তে ভীষণ ভালো লাগে। ন্যাঞ্জির বই আমার খুব ভালো লাগে, ওর লাফাঙ্গা বইটা আমার ভীষণ ভালো লেগেছে, আমি অনেকবার পড়েছি। ওই ছোট ছোট গল্প আর কবিতা। ঠিক আছে, শুধু এটা বলার জন্য তুমি আমার বাড়িতে এসেছো? না, আসলে আসলে আমি, হ্যাঁ, এটা জিৎ কোম্পানি ডিভিডি, এটা আমি গত সপ্তাহে নিয়েছিলাম। আর এই ফটো শারদ স্যার নিয়েছিলেন, এটা অরিজিনাল বেলজিয়াম টাইলস। আর কি বলবে? শোনো, আমি তোমার সাথে কোনো রকম মজা করছি না, আমি সবকিছু বলে দিয়েছি। এবার তুমি যেটা বলতে চাও সেটা বলে ফেলো। এই জন্য হ্যালো, আমি মল্লিকা বলছি। হ্যাঁ বল না। তুই ওকে বলে দিয়েছিস কি? কি এখনো পর্যন্ত খাসনি? তুই আমার জন্য অপেক্ষা করছিস? কি আবল তাবল বকছিস? ওকে, আমি আসছি, তুই ওখানেই থাকবি। হ্যাঁ, আমার ফ্রেন্ড আমার জন্য ওয়েট করছে, খাইনি, আমি যাচ্ছি। তাহলে আর কিছু বলার নেই, তাই তো? শোনো মনের কথা, শোনো মনের কথা, শোনো, তুই যে আমার, তুই যে আমার, তুই আমার প্রাণ। সব সময় কি পুরুষরাই বলবে নাকি? তুমি অবশ্যই বলবে, আর আমাকে খুঁজেই বলবে। মনে হচ্ছে তোর কথা কেউ ভাবছে। এই সন্ধ্যা কোথায় হারিয়ে গেছিস? প্রকাশ, গুড মর্নিং। আরে প্রকাশ স্যার। গুড মর্নিং। গুড মর্নিং। হ্যাঁ দিশা, এটা তো আমি আনতে বলিনি। আমি বলেছিলাম। সন্ধ্যা, সন্ধ্যা, এভাবে মনের মধ্যে প্রেম লুকিয়ে কোনো লাভ হবে না। সোজা ওর ঘরে যা, চোখ বন্ধ করে তোর নিজের কথা বলে দে। হ্যালো। মর্নিং প্রকাশ, আমি তরুণ বলছি। বল। ওই গল্পটাতে একটু কনফিউশন আছে, তুই সাহায্য করবি কি? ব্লু কালারের ফাইলে লেখা আছে, ওটা দেখ। হ্যাঁ হ্যাঁ, এটা তো সামনেই আছে। আরে ইয়েলো টি শার্টে কে? ওর তো সব থেকে বেশি ফটো আছে। তোর কি এই মেয়েটাকে পছন্দ হয়েছে? কাম ইন। এই চিচি, ও কে আমি জানি না, সুন্দর দেখতে তাই নিয়েছি। হাই। হেই, হাই। এসো সন্ধ্যা, বসো। আমি এখানে বসার জন্য আসিনি। জানি জানি তুমি এখানে কেন এসেছো, আমি ভালোভাবে জানি। নঞ্জিলের গল্প অনেক ভালো, আর তুমি গল্প কবিতা খুব ভালোবাসো। এটা শরৎ স্যারের তোলা ফটো, আর এটাই বলতে এসেছো, তাই না? আমি যেটা মনে মনে ভাবি সেটা ফাটাফাট বলে দিই, সেটা কখনো মনে লুকিয়ে রাখি না। বলো না। আমি আপনার সামনে বলতে পারছি না, একটা আলপনা আঁকার জন্য কোথা থেকে শুরু করব বুঝতেই পারছি না। তেমনি আপনাকে কিছু বলতে চাই, কিন্তু বলতে পারছি না। কি করব? বলতে চাই না, কিন্তু না বলে থাকতেও পারছি না। আমি আপনাকে বিয়ে করতে চাইছি। বিয়ের জন্য তো বাবার সাথে কথা বলতে হবে। যদি তুমি প্রেম করতে চাও তাহলে আমি এখনই তৈরি আছি।
এনার অবস্থা দেখে তো সত্যি মন খারাপ হয়, কিন্তু রাস্তার ওপরে এরকম ঝুপড়ি হয়ে থাকলে রাস্তায় ট্রাফিক জ্যাম হবে, এটা ভাঙতেই সব হবে। ঠিক আছে, কিন্তু এরা যে গরিব, এরা তো কিছু বলে না। পয়সাওয়ালারা জায়গা দখল করে বিল্ডিং বানিয়ে নেয়, কেউ কি কিছু জিজ্ঞেস করে? আপনি কার কথা বলছেন? শ্রীধর প্রসাদ। ও যতগুলো বিল্ডিং বানিয়েছে জায়গা দখল করে বানিয়েছে। কর্পোরেশন এগুলো সব কিছু জানে, কিন্তু কেউ অ্যাকশন নেয় না স্যার, আপনি তো জানেন। শ্রীধর প্রসাদের যখন কিংডার আসে তখন কোনো অফিসার ওই এনভেলপই খোলে না। বাবা আমি আসছি, মা আমি আসছি। আজ দুপুরে মদনলালের কেসটা নিয়ে সব মিলিয়ে 3টে কেসের হিয়ারিং আছে। মদনলালের কেসটা তাড়াতাড়ি শেষ করো। আমি তো ওই চেষ্টাতেই আছি, কিন্তু পুলিশ মাঝখানে নাক গলাচ্ছে। গরিব লোকেরাও তো ওদের সঙ্গেই আছে। স্যার, কি হয়েছে? ম্যাগজিনে আপনার ফটো ছেপেছে। ওখানে কি লেখা আছে? কিছু ভালো লেখেনি। আমরা ওদের প্রতি মাসে লাখ লাখ টাকা দিই, তারপরেও বদনাম কি করে করে? পুরো শহরের জায়গায় জায়গায় স্যারের ছবি লাগানো আছে। এটা কে লিখেছে? রিপোর্টার প্রকাশ। আমিও যাব স্যার। কৃষ্ণমূর্তি। আজ্ঞে স্যার। হ্যালো প্রকাশ। হ্যাঁ স্যার বলছি, বলুন। দখলদারি, আমি শ্রীধর প্রসাদ বলছি। বলুন। আমি তোমার সাথে দেখা করতে চাই। দেখা করতে পারেন, আমি সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি অফিসে থাকি, আপনি ফোন করেই আসবেন। আমি তোমার অফিসের নিচেই। তুমি নিচে আসবে না আমি উপরে যাব? আমি আসছি। নমস্কার। তুমি এখনো যুবক, বয়স 25-26 হবে। 28 বছর। তোমার মতো বয়সে প্রথম ভুলটা করেছিলাম, তারপর থেকে সবই ভুল করেছি। দেখো, গভর্নমেন্ট কন্ট্রাক্টে গলি থেকে পঞ্চায়েতে অনেক কাজ। সব সময় আমার সাথে 10-15 জন লোক থাকে। এত 2 নম্বরই করি, তবু কেউ আমার মুখের উপর কথা বলতে পারে না। যা তুমি লিখেছো সঠিক লেখনি। ভাঙা বাড়ির ছবিটা তুমি ছেপে কাজটা মোটেও ভালো করনি। আমার সব 2 নম্বরই ধরা পড়ে গেলে আমি ভালো হয়ে যাব। এরকম ভাবে লেখো। কি ভাই, চমকে গেলে? দখল করা 36টা বাড়ির সব লোক আমায় জেনে যাবে। দেখো, এখন সব শেষ হয়ে গেছে। তোমার এই লেখার ফলে আমার 2 কোটি টাকা ক্ষতি হয়েছে। দেখো, এই 4 পাতার লেখকের জন্য আজ আমি দেখা করতে এসেছি, তবু তুমি আমার 2 কোটি টাকা লোকসান করে দিয়েছো। আমার এই কথাটা মনে রেখো। এরপর থেকে একটা বাজে কথা লেখা দেখলে তার ফল কিন্তু ভালো হবে না। বুদ্ধিমানের মতো কাজ করলে তুমিই লাভবান হবে আখেরে। আমি শ্রীধর প্রসাদ, আবার দেখা হবে। অবশ্যই দেখা হবে স্যার। কি চাই স্যার? কফি খাবে তো? 2টো কফি নিয়ে এসো। ওকে স্যার। কি হলো? যারা আমার সাথে কাজ করে তোমাকে সাথে দেখলে সবাই মজা উড়াবে। যখন কেউ দেখবে না তখন তুমি আমার কাঁধে হাত রাখবে। আমাদের দুজনকে যদি কেউ এইভাবে দেখে তাহলে প্রেমিক ভাববে না, মনে করবে চুরি করে প্রেম করছে। না বুঝেছো? না, সেরকম হবে না। তাহলে অন্যদের জন্য আমরা কেন একে অপরের কাঁধে হাত রাখা বন্ধ করে দেব? তুমি অন্য কিছু বলছো? আরে দেখো, ওই লোকটা আমাদের কিভাবে দেখছে। আমি ওকে বোঝাচ্ছি। কি বোঝাবে?
এই যে স্যার, আপনি আমাদের দেখছেন কেন? আপনারা দুজন পাবলিক প্লেসে আরাম করে কাঁধে হাত দিয়ে বসে আছেন সেই জন্য। কেন সমাজসেবক আপনি? নাকি কষ্ট হচ্ছে আপনার আপনার সাথে আমার মতো সুন্দরী মেয়ে ঘুরছে না, এটাই না? ছাড়ো না সন্ধ্যা, যেতে দাও। এই তুমি কেন হাত সরাচ্ছ? স্যার 50 বছর হয়ে গেছে, টাকও হয়ে গেছে, আর প্রেমীদের দেখে জ্বলন হচ্ছে, এটা অন্যায় স্যার। আমি বলছিলাম যে কি হলো? কি হলো? প্রেমীদের দেখে জ্বলন হবে না কেন? আমার বয়স 50 নয়, আর আমি টেকও নয়। ঠিক বলছি তো? আপনি আমাদের ভালোবাসাকে স্বীকার করেছেন, সেজন্য আমি খুব খুশি। যদি আমার মা বাবা বেঁচে থাকতো তাহলে ওরা বেশি খুশি হতো। ওরা লাভ ম্যারেজ করেছিল, সেটা 1972-এ। একটি ম্যাগাজিনের জন্য কাজ করতেন অ্যাজ এ ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট। আপনি ধমকি তো অনেক পান। ধমকি অবশ্যই পাই, কিন্তু ওরা কিছু করতে পারবে না। ওদের সম্বন্ধে সবসময় লিখবো এটাই ভয় পায়। কিন্তু আমি একটা বিষয় নিয়ে কখনোই লিখবো না। ডক্টর প্রকাশের সম্বন্ধে লিখবো, আর আন্না গুন্ডার সম্বন্ধে লিখবো, তারপর রাজনীতি সম্বন্ধে লিখবো। এইভাবে প্রত্যেকের সম্বন্ধে আমি লিখতে থাকি। আমরা আমাদের নতুন পত্রিকাতে কারোর ব্যাপারে ডিসিশন দিই না, উই জাস্ট রিপোর্ট। যা হয় সেটাই লিখি। আমরা শুধু হইচই করতে চাই, সেটা ওরা খুব ভালো করে জানে। সেই জন্য আমাদের কেউ বন্ধুও নেই আর শত্রুও নেই। আপনি তো খোলাখুলিভাবে সব বলছেন। আপনি যেভাবে কথা বলছেন সন্ধ্যার খুব ভালো লাগছে, তাই না? আর একটু না, ব্যাস সন্ধ্যা, ব্যাস। আর দিস না সন্ধ্যা, ও কোনো ছোট বাচ্চা নাকি? দরকার পড়লে ও নিচে নিয়ে নেবে। এই চুপি চুপি এটা কি করছো তুমি? কোনো কিছু চুরি করে করছি না। যখন আমি এখানে থাকবো না, তখন আমার বদলে তোমার সাথে গুনগুনিয়ে কথা বলবে। এসব আমাকে ভয় দেখানোর জন্য বলছো? প্রেম তো একটি স্মৃতি, কিন্তু স্মরণ করানোর জন্য কোনো না কোনো স্মৃতি তো চাই। তুমি আমাকে মনে রাখবে কিনা আমি জানি না। তুমি তো ফেমাস রিপোর্টার, তাই না? সেই জন্যই আমি তোমাকে স্মরণ করিয়ে দিতে চাইছি। থ্যাংক ইউ সো মাচ। এ তো তোমার সাথে কথা বলবে, কিন্তু এর বদলে তুমি একে কি দিয়েছো? কি চাই? প্রশ্ন জিজ্ঞেস করায় তুমি ওস্তাদ। আমার একটা চুমি চাই, ছোট্ট, প্রেমে ভরা। ব্যাস এইটুকুই? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি কি দেবে? এখন তুমি কি জিজ্ঞেস করছিলে? প্রথমে তুমি আমার প্রশ্নের উত্তর দাও। কি 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 বললে? এই এখনই আমি বলছিলাম তো। কিছু বলনি। বলেছিলাম জোরে বলে তো মারবে। চোখের কাছে, কানের নিচে আমি চুমু খাবো, আর একটা আওয়াজ হবে, আর এই আওয়াজ সব সময় তোমার কানে বাজতে থাকবে। সরকার এই কাজ করার আগে কি একটুও ভাবেনি? সরকার কি করে এমন কাজ করলো? বিধানসভা হোক অথবা কোর্ট, বিনা অপরাধে কি করে অ্যারেস্ট করতে পারে? ও কি খুন করেছে যে পুলিশ ওকে খুঁজছে? শোনো, আমাদের সমস্ত লোকেদের সরকারকে ধমক দেওয়া প্রয়োজন, তা না হলে আমাদেরও কাল এমন হবে। নিয়ম ভাঙার জন্য রিপোর্টারকে অ্যারেস্ট করা হয়েছে, তাই তো? মন্ত্রী রেগে গিয়ে উঠে গেছেন এটা লেখা যদি ভুল হয়, তাহলে মন্ত্রী উঠে গেছেন এটাও তো অন্যায়। এইভাবে কেস থেমে থাকবে না স্যার। আনন্দ বিকাজনকে এইভাবে অ্যারেস্ট করেছিল, এর পরিণাম কি হলো? গভর্নমেন্টকেও পয়সা দিতে হলো। দিদি ছোলা খাবেন নাকি? না, চাই না। তুই কি সোজা ঘরে যাবি নাকি অন্য কোথাও যাবি? 8টা বেজে গেছে, বাড়িতে না গেলে অশান্তি হবে। 8টা বেজে গেছে? ছি! কি হলো? আরে 8টার সময় সন্ধ্যার সাথে দেখা করা ছিল, কাজের মধ্যে সব ভুলে গেছি। বাই বাই। সরি সন্ধ্যা,
অফিসে ডিসকাশন চলছিল, সেজন্য দেরি হয়ে গেছে। কোনো ব্যাপার না, কাজের চাপ থাকলে তো লেট হয়ে যাবে, তাই তো স্বাভাবিক, কোনো ব্যাপার না। হ্যাঁ, আমার সেমিস্টারের রেজাল্ট বেরিয়ে গেছে 80%। খুব ভালো। সন্ধ্যা, দেরি করে এসেছি বলে রাগ করোনি তো? ওফো, তুমি না। ওকে ওকে, কালকে আমার বাবা আসছে। বাবা সবসময় আমার বিয়ের কথা বলে, কিন্তু আমি কাল নিজে বাবার কাছে বিয়ের কথা বলবো। তুমি চুপ করে আছো কেন? আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। জিজ্ঞেস করো। তুমি যখন তোমার বাবাকে আমাদের প্রেমের কথা বলবে, উনি এই কথা শুনে এটা না বলে দেয় যে তুমি অন্য মেয়েকে বিয়ে করে নাও, তাহলে তুমি কি করবে? বাবা এরকম কিছু বলবে না, অবশ্যই হ্যাঁ বলবে। বাবা হ্যাঁ করবে তো ওকে, আর যদি না মানে তো তাহলে? বাবা নিশ্চয়ই আমার কথা শুনবে। ওহো, তোমার বাবা হ্যাঁ বললে আমরা বিয়ে করে নেবো, 5-6টা বাচ্চাও জন্ম দিয়ে দেবো, আর আনন্দে দিন কাটাবো। ওকে, আমি শুধু আর্গুমেন্টের জন্য জিজ্ঞেস করছি, যদি সত্যি সত্যি তোমার বাবা আমাদের বিয়ে স্বীকার না করেন, তাহলে তুমি কি করবে? ঠিক আছে, আমি আর্গুমেন্টের জন্য বলছি, আমি তোমাকে বিয়ে করব না। বাবা যাকে বলবে তাকে বিয়ে করব। আমি ওটাই চাই, কারণ আপনি ঠিক বলছেন। এই, তুমি কি বলছো? হ্যাঁ, আমি তোমার কাছে এসেছিলাম, আর আমি তোমার সাথে প্রেম করেছিলাম, আমি তোমাকে কিস করতে বলেছিলাম, আর আজকে আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, আর তুমি তো আমার জন্য কিছুই করনি। তোমার বাবা যাকে পছন্দ করবে সেই মেয়ের সাথে বিয়ে করার পর কখনো কখনো এটা ভেবে নিও যে সত্যি আমি সন্ধ্যাকে হারিয়ে অনেক বড় ভুল করে ফেলেছি। অ্যাটলিস্ট বিয়ের পরে তোমার বাবা আমাকে স্মরণ করার জন্য কখনোই মানা করবেন না, আমি জানি। হ্যালো। কি সন্ধ্যা, তুমি ঘুমোচ্ছ? হ্যাঁ, বলো, কি বলতে চাও? কিছু না, আমি এমনি ফোন করেছিলাম। মনে হচ্ছে যে তুমি আমার কথায় দুঃখ পেয়েছো। না, এই, না অথবা হ্যাঁ বলো। হ্যাঁ। আমরা দুজনে একে অপরকে ভালোবাসি, যদি না দেখা হয় তাহলে দুঃখ পাবে, তাই এরকম বলেছিলাম। আমি ডিস্টার্ব করার জন্য বলিনি, সরি। আমার জন্য তোমার ঘুম আসছে না। প্রকাশ, তুমি সিগারেট খাচ্ছ তাই না? হ্যাঁ। তুমি আর একটা সিগারেট খেয়ে 10 বার ভাবো, আমিও 10 বার ভাববো যে আমাদের বাচ্চাদের আমরা কি নাম দেব। এটা আমরা কালকে সিদ্ধান্ত নেব। বাপ রে, শেষ পর্যন্ত তুমি হেসেছ। গুড নাইট। গুড নাইট। মেয়ে কি দেখতে তো ভালো, এর পরিবার কেমন? মেয়ের সম্বন্ধে জেনে গেছি তো পরিবারের সম্বন্ধেও জেনে যাব, আর আমি তো বলছি যে অনেক ভালো মেয়ে, বেশি ভাববেন না। এর মধ্যে ভাবার কোনো কারণ নেই, যখন ও পছন্দ করে নিয়েছে তখন আমারও ওই মেয়ে পছন্দ আছে। আসলে ওই মেয়ে কি অন্য জাতের, ও সংস্কারও আলাদা হবে, এই কথাটাই আমার মনের মধ্যে খটকা লাগছে। আসলে লাভ ম্যারেজ আমার কাছে নতুন কথা। নাটকে, কবিতায় প্রেমের প্রচুর প্রশংসা করা হয়, যেগুলোর আমরা মজা নিয়ে থাকি। আপনাদের মতো লোকেদের প্রেমের ব্যাপারেই বলা হয়ে থাকে। আর আপনি তো তামিলদের শিক্ষক মশাই, আপনি তো বাচ্চাদের শেখান। আমি আপনাদের কি করে আমি শেখাবো? বারণ করছি না, বিয়ের আগে মেয়ে দেখতে আমিও যাইনি। আমার বাবাই সবকিছু ঠিক করেছিলেন, আমার জন্য বৌমা এই খুঁজে নিয়েছে। বাবা, মেয়েটাকে তো পছন্দ হয়েছে, তুমি ওর সাথে দেখা করতে চাও তো? আজ বিকালে ওকে আমি নিয়ে আসছি। সন্ধ্যা, তোর ফোন বাজছে, আসছি। হাই প্রকাশ। সন্ধ্যা, আমাদের জন্য একটা গুড নিউজ, বাবা বিয়ের জন্য মত দিয়েছেন। আর কি বললেন উনি? বাবা তোমার সাথে দেখা করতে চায়।
কলেজ শেষ হওয়ার পর তুমি বাবাকে এসে যদি প্রণাম করো, বাবা খুশি হয়ে যাবে। ও বাবা, ঘরে যেতে হবে? আমি যাব না। কেন? তুমি এখানে এসেছো তো? এসে তো ছিলাম, কিন্তু এখন আমি আসবো না। যদি তুমি আমায় নিয়ে যাও তাহলে যাব। ঠিক আছে, টিভিএস বাস স্টপে ওয়েট করো, আমি তোমাকে পিক আপ করবো। ওকে, বাই। বাবা, আমি অফিসে যাচ্ছি। ঠিক আছে বাবা। হ্যালো। আমার একটু কনফিউশন আছে, আমি শাড়ি পরে যাব না চুড়িদার পরে যাব? এর মধ্যে কি কনফিউশন? যেটা তোমার ভালো লাগে তাই পরে আসো। ঠিক আছে, চুড়িদার পরে আসছি। ওটা মডার্নও এবং হোমলিও। ওকে, বাই। দাদা, গুড মর্নিং। তোমার জন্য তো গুড মর্নিং, আমার মর্নিং তো সবকটা ব্যাড। তুমি তো বাইকে বসলে, স্টার্ট করলে আর চলে গেলে। আমাকে তো ইডলি বানাতে হবে, কাপড় ধুতে হবে, জানি না আর কত কত কাজ আছে। হ্যালো। আরে আমি বলছি। আবার কি না, কনফিউশন হলো? আমি চুল খুলে আসবো না চুল বেঁধে আসবো? সন্ধ্যা। ঠিক আছে ঠিক আছে, আমি নিজের পছন্দ অনুযায়ী আসছি। বাই। হ্যালো। হ্যালো, আমি আবার ফোন করে স্টিকার নিলাম। টিপ লাগাবে না সিঁদুর লাগাবে সেটা জিজ্ঞেস করতে তুমি চাও কি তো? করে বুঝলে? তুমি তো অনেক প্রশ্ন জিজ্ঞেস করছো। আমি তোমাকে জিজ্ঞেস করে কোনো ভুল করেছি কি? বাই। শোনো, তুমি আমার ঘর থেকে অফিসে আসা পর্যন্ত শাড়ি পরবো কি টিপ পরবো কি এসব জিজ্ঞেস করার জন্য 40 বার ফোন করেছো। তুমি যেমন তেমনই থাকো, এটাই আমি পছন্দ করি, বাবারও এটাই পছন্দ হবে। Okay. বাই। দুপুরে দেখা হচ্ছে ঠিক 3টের সময়। ওকে, ঠিক 3টের সময় আসবে। বাই। বাই। হ্যালো। হ্যালো সন্ধ্যা, তুমি কোথায়? এখন কোথায়? দেরি করছো কেন? একটা একটা করে প্রশ্ন করো। তুমি ঘাবড়ে যাচ্ছ কেন? তুমি সবসময় আমার আগে এসে দাঁড়িয়ে থাকতে, আজ আসোনি, সেই জন্য ঘাবড়ে যাচ্ছে। ইটস ওকে। তুমি কোথায়? আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। আচ্ছা, তো এই হ্যাঁ। ব্যাপার। শাড়ি পরবে না চুড়িদার পরবে সেটা জিজ্ঞেস করছো, স্টিকারে টিপ পরবে না সিঁদুর পরবে সেটা জিজ্ঞেস করছো, প্রণাম করবে না নমস্কার করবে সেটা জিজ্ঞেস করছো, কিন্তু যে টাইম দিয়েছি সেই টাইমে আসছো না। আমার কথা শুনবে একটু, আমি তোমার আসার 10 মিনিট আগে এসে এই, গেছি। তুমি কোথায়? সোজা দেখো, তোমার সামনেই দাঁড়িয়ে আছি। টাইম দেখছো, নখ খাচ্ছো, বারবার সিগারেট খাচ্ছো, আমার জন্য তুমি অধীর হয়ে ওয়েট করছো। এটা দেখে আমার আনন্দ হয়েছে। হ্যালো, তুমি এভাবেই তাকিয়ে থাকবে না, কিছু বলবে? আজ তোমাকে খুব সুন্দর লাগছে। আরে, তুমি তো লজ্জা পেয়ে গেলে, আরো সুন্দর লাগছে। এই। তোমার চুল উড়ে গিয়ে তোমার গালকে স্পর্শ করছে, তোমার শরীরকে ছুঁয়ে আছে লাল রঙের চুড়িদার। তোমার লজ্জা, তারপরেও আমি তোমাকে কোথাও দেখতে পাচ্ছিলাম না। এইসব কিছু তোমার সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। রাস্তার মাঝখানে এইভাবে ভালোবেসো। আমার হবু বউকে আমি যেখানে খুশি ভালোবাসতে পারি, কে জিজ্ঞেস করবে? এই এই এই, সাবধানে। কেন তাড়াতাড়ি করছো? সিগন্যাল হওয়া পর্যন্ত অপেক্ষা করো। সন্ধ্যা, আজকে আমার বাবা বিয়ের জন্য যদি হ্যাঁ করে দেয়, তাহলে আগে হানিমুন করব, তারপর বিয়ে করব। তাহলে তো মাঝ রাস্তায় আমি তোমাকে জড়িয়ে ধরবো। আমি ওইটাই চাই। তুমি তো চাইবেই, কেন চাইবে না? সোজা ঘরে যাবার পরে তোমার বাবাকে সবকিছু বলে দেব। এখানে ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও, leave me. প্রকাশ, তুমি কোথায়? ছেড়ে দাও বলছি। সন্ধ্যা, 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 বাঁচাও। আমাকে ছেড়ে দাও। সন্ধ্যা, প্রকাশ।
বাঁচাও! Help me! সাবজি, আমার বর না নাম আমাকে ঠিকানা রোজ বলো। মদ স্যার, খেয়ে এসআই কোথায় মারে। আছেন? বাইরে গেছে, আপনি ওর সঙ্গে দেখা করুন। স্যার আমার নাম প্রকাশ, আমি দিশার রিপোর্টার। আপনি আগে স্যার আজ বলুন। দুপুর 3:30 সময় সার্কেলের কাছ থেকে একটা মেয়ে কিডন্যাপ হয়ে গেছে। মেয়েটির নাম সন্ধ্যা। পুরো ডিটেলসে বলবেন? সাদা রঙের মারুতি ভ্যানে কিডন্যাপ করা হয়েছে, যার নাম্বার DN22H2626। মেয়েটি কি আপনার আত্মীয়? স্যার ও আমার বোন, আপনি রিপোর্ট তো লিখুন স্যার। স্যার টালিগঞ্জ পুলিশ স্টেশনে গিয়েছিলাম, ওরা এখানে পাঠিয়ে দিয়েছে। শুনুন, সার্কেলের এদিকের অংশটা আমাদের অধীনে, স্যার আপনি ওদিকেরটা নয়। কমপ্লেন লিখুন না স্যার। এসআই রাউন্ডে আছেন, এসে পড়বেন। আপনি বসুন না। আপনি তো লিখতে পারেন। এক মিনিট। হ্যালো প্রকাশ, বলুন স্যার। তুমি কোথায়? টালিগঞ্জ পুলিশ স্টেশনে আছি, এসআই রাউন্ডে গেছেন, আমি ওয়েট করছি। কমিশনারের সঙ্গে কথা বলেছি, এসপির সঙ্গে দেখা করতে বলেছেন। আমি সবকিছু বলে দিয়েছি, তোমরা ওর সাথে দেখা করো। ওকে স্যার। কখন এসআই আসবেন? না, না, কখন আমরা লিখতে complaint পারি না। লিখবেন? এসআই আগে আসুক, তারপর উনি লিখবেন। আরে চলো এগুলো দাদা, কি? এসপির অফিসে যাব। চলো। আমি দিশাই প্রেস থেকে আসছি, অ্যাসিস্ট্যান্ট কমিশনারের সাথে দেখা করতে চাই। ওখানে বসুন। আসো। স্যার, দিশায় প্রেস থেকে কেউ এসেছে। ওকে। হ্যাঁ, ফাইল স্যার নিয়ে আমার এসো। নাম প্রকাশ, আমি দিশাই প্রেস থেকে নমস্কার। এসেছি। স্যার সিএম এর আজকে ইউজুয়াল দিন, 8টার সময় বেরিয়ে সোজা ঘরে যাবেন, সবাইকে বলে দিয়েছি Okay. আমি। স্যার আজকে ইস্টার্ন বাইপাস হ্যাঁ, থেকে কমিশনার সাহেবের সঙ্গে কথা বলো, কিন্তু কাজ হয়ে স্যার- যাবে। স্যার- কেন ভাই, পাবলিক প্রসিকিউটর আজ এখানে কি মনে করে? কালকে গোবিন্দের কেস অপোজিশনের উকিল সাক্ষীদের পয়সা দিয়ে কিনে নিয়েছে। আমি তো একজন সরকারি উকিল, পাবলিকের থেকে আমার কোনো সাপোর্ট নেই। আরে কোনো ব্যাপার না, আগামী দিনে তুমি জজ হবে, কিন্তু ও তো শেষ পর্যন্ত লয়ারই থাকবে। স্যার 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 শুনুন, কোনো প্রবলেম থাকলে আপনি ওই এলাকার পুলিশ স্টেশনে যেতে পারতেন, না হলে আমার সঙ্গে দেখা করতে পারতেন। তা না করে আপনি সোজা কমিশনারকে জানালেন, এখন আমাকে শুনতে হচ্ছে। হ্যালো, কিরকম আছো? চলে আসবো ডার্লিং, দেখছো তুমি? তাড়াতাড়ি আসবো। কাল অফিসে দেখা করবেন। স্যার এক মিনিট। দিনের বেলা একটা মেয়ের কিডন্যাপ হয়ে গেছে, কমপ্লেন করতে গিয়েছিলাম, পুলিশরা বললো এটা আমাদের এরিয়া নয়, অন্য পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করো। আর ওখানে যখন এসআই থাকবে তখনই কমপ্লেন লেখা হবে। যখন আমার সাথে এরকম ব্যবহার করছে তখন পাবলিকের সাথে কি করবেন? দেওয়ালে পোস্টার লাগিয়ে পাবলিকের বন্ধু হওয়া যায় না স্যার। ওই মেয়েটার সঙ্গে তোমার সম্পর্ক কি? আমি ওই মেয়েটিকে ভালোবাসি, ওকে আমি বিয়ে করব। ধরে নিলাম তুমি ওকে প্রেম করো, কিন্তু ও তোমাকে ভালোবাসে কি? আমি বলছি ও তোমাকে ভালোবাসে না, তুমি নিজে থেকেই ওর পেছনে পড়ে আছো আর ওকে বিয়ে করার জন্য টর্চার করে আসছো, সেই জন্য ভয় পেয়ে ও পালিয়ে গেছে। এরকমটা বললে কি উত্তর দেবে? স্যার আপনি ফালতু কথা বলছেন। আমার বোন কিডন্যাপ হয়েছে, তাই আপনার কাছে এসেছি, আপনি নিরাশা দেবেন না। এখন কি করব আমি? গত বছর পশ্চিমবঙ্গে হারিয়ে যাওয়া মহিলার সংখ্যা ছিল 1042, আর এই বছর এখন অবধি 342 জন মহিলা নিখোঁজ। 30 বছরের কমে 212 জন মহিলা আছেন। আপনার জন্য শুধু একজন, আমার জন্য 212-র মধ্যে একজন। ওর নাম হলো সন্ধ্যা, বয়স 21 বছর। ওর ভাই সংবাদ মাধ্যমে কাজ করে, মা একজন হাউসওয়াইফ। ও জৈন কলেজে পড়াশোনা করে, লাইব্রেরি সায়েন্স ফাইনাল ইয়ার। 3 মাস ধরে দিশা নারীর রিপোর্টার প্রকাশের সাথে সম্পর্ক চলছে। সম্প্রতি ওদের দুজনের বিয়ে হওয়ার কথাও চলছিল। কিডন্যাপ হয়েছে খালি বলে চলেছেন। কেন কেউ ওকে কিডন্যাপ করবে? আপনি নিজেই ভাবুন। আপনি যাদের সম্বন্ধে উল্টোপাল্টা লিখেছেন তাদের মধ্যেই কেউ একজন হয়তো ওকে কিডন্যাপ করেছে। কিডন্যাপের কারণ তো আপনি, সেই দৃষ্টিকোণ থেকেই পুলিশ জিজ্ঞাসাবাদ করবে। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। এখন ওর সাথে কি কথা বলবো? এসো, চলে এসো ভাই। মাস্টারমশাই, এনারা সন্ধ্যার দাদা বৌদি। সেদিন মেয়েটার সাথে দেখা হওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই সব হয়ে গেল। এর চুপচাপ গ্রামে চাষবাস করা উচিত, কিন্তু ও প্রেস রিপোর্টার হয়ে গেছে। আমি বারণ করেছি অনেকবার, কিন্তু আমার কথা শোনেনি। প্রত্যেককে শত্রু বানিয়ে নিয়েছে। এর যদি কিছু হয়ে যেত
এর যদি কিছু হয়ে যেত তাহলে চিন্তা করতাম না, কিন্তু আমার হবু বৌমাকে গুন্ডারা তুলে নিয়ে গেছে। লোকেদের আমি কি জবাব দেব? সন্ধ্যা ওর সঙ্গে দেখা করতে গেছিল, তখনই এই ঘটনাটা হলো। ওনার এমডি তো কমিশনারকে ফোনও করেছিলেন, আর আমরা নিজেরাও কমিশনারের সঙ্গে দেখা করতে তাহলে গেছিলাম। ওতে কিছু লাভ হলো কি? চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এসব উপরওয়ালার খেল। কমিশনারের সঙ্গে দেখা করতে গেলে গিয়ে দেখা করে নেবে, এর মধ্যে টেনশনের কি ব্যাপার আছে? আপনি যাদের সম্বন্ধে উল্টোপাল্টা লিখেছেন তাদের মধ্যেই কেউ একজন হয়তো ওকে কিডন্যাপ করেছে। সেই দৃষ্টিকোণ থেকেই পুলিশ জিজ্ঞাসাবাদ করবে। সেই দৃষ্টিকোণ থেকেই পুলিশ জিজ্ঞাসাবাদ করবে। আবার দেখা হবে এটাই বলেছিলে না তুমি? প্রেসের লোকেদের সাথে ঝামেলা করলে অসুবিধা বেড়ে যাবে, সেই জন্য ওই মেয়েটাকে তুমি কিডন্যাপ করিয়েছো। কারণ আমি ওকে অনেক ভালোবাসি। কোথায় সন্ধ্যা? সন্ধ্যা কোথায় আছে? তোমার এই গুন্ডার আমার কিচ্ছু করতে পারবে না। বলো কোথায় আছে? এই শালা কি বললি? তুমি ওকে মারলে কেন? ছাড়ো ওকে। শোনো, খাবার জল নিয়ে এসো। অনেক কষ্ট হয়েছে, আমার উপর সন্দেহ করে আমার বাড়ি এসছে। রাগ করে আছো তাই এই কথা বলছো? তার জন্য হাত উঠাবে? পাগল হয়ে গেছো? বলো। এই আমার নিন। মেয়ে, নাম সন্ধ্যা, MBBS করছে। তুমি ভিতরে ঠিক যাও আছে, মা। বাবা। বাবা, তোমার যে রাগ আর সন্দেহ সম্পূর্ণ সঠিক। আমার শত্রুতা তোমার সাথে নয়, তোমার ঘরের লোকের সাথেও নয়। 2 নম্বরই কাজ করি ঠিকই। আমি কোনো নারীকে অপহরণ করিনি, আমি কোনো পরিবারকে কখনো কষ্ট দেইনি। এই জন্য আমার স্ত্রী ও কন্যা যখন বাইরে যায় তাই জন্য লোক আমাকে অনেক সম্মান দেয়, কারণ মানুষকে আমি সম্মান দেই। বাবা, আমি তাই জন্যই সবার সাথে বন্ধুত্ব করি। যদি দরকার পড়ে শত্রুতা করতে বাধবে না। আর তোমার সাথে আমি শত্রুতা করতে চাই না, কারণ তুমি এখনো ছেলে মানুষ। আমার কথাকে ভুল বুঝো না। এই ব্যাপারে তোমার যদি কোনো সাহায্য লাগে আমি প্রস্তুত। সন্ধ্যাকে যদি কিডন্যাপ নাও করো তাহলে তুমি খুব ভালো মানুষ নও। তুমি কি অন্যায়টা করেছিলে এটা জিজ্ঞেস করতে এসেছিলাম। আর যারা অন্যায় করে সেই লিস্টে আমাকে রেখো না তুমি। আমি কিছুই বুঝতে পারছি না, তুমি ভুল বুঝে ফেলেছো। আমি এখনো তোমাকে বলছি, তোমার যখন যেখানে সাহায্য লাগবে বলবে, আমি প্রস্তুত আছি। ও কিডন্যাপ করেছে, ওই মিথ্যা কথা বলেছে। ওর কথায় আমরা কি করে ভরসা করব? আমি বিশ্বাস করেছি, জবাব ও চোখে দেখেছি। মুখ মিথ্যে বলতে পারে কিন্তু চোখ কখনো বলে না। না, এই কিডন্যাপ শ্রীধর বিমল করেনি। আরে ভাই, তাহলে কে কিডন্যাপ করতে পারে? এই 5 বছরে প্রকাশ 114 জন লোকের সম্বন্ধে লিখেছে। এর মধ্যে ফিল্মের লোকেরাও আছে, কিছু লোক এর মধ্যে অনেক কষ্টেও আছে। এই 37 জন লোকের মধ্যে 3 জন বেশি কষ্টে ছিল, শ্রীধর পিরামল, পূর্বমন্ত্রী দুরাইয়ে পান্ডে আর IAS করুণামূর্তি। এখন আমার দুজনের ওপর সন্দেহ হচ্ছে, আমাদের পূর্বমন্ত্রী আর IAS অফিসার। করুণামূর্তিকে কোর্ট কেস থেকে সরিয়ে ডিপার্টমেন্ট বদলে দেওয়া হয়েছে, কিন্তু পদ থেকে সরানো হয়নি। পদ থেকে শুধু দুরাই পান্ডেকে সরানো হয়েছে। 14 বছর ধরে ও মন্ত্রী পদে ছিল, কিন্তু তোমার জেলের স্টোরির জন্য ওনাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। কি কিডন্যাপার তাহলে দুরাই পান্ডে? এত তাড়াতাড়ি নির্ণয় নেওয়া উচিত না। দুরিয়া পান্ডে এখন মন্ত্রী নেই, কিন্তু রাজনীতিতে লোকেরা ওকে সাপোর্ট করে। স্যার শুনুন, সেই জন্য আমরা সরকারের এডি কখনোই পাবো না স্যার। কোনো ব্যাপার না, আমি প্রেসকে বন্ধ করে দেব। জেলের লোকেদের জন্য যদি আমি বরবাদ হই তাহলে আমি বরবাদ হতে প্রস্তুত। তোমরা সাহস হারাবে না, আমি দেখে নেব। হ্যালো দিশায়। এখনই প্রকাশকে ফোনটা দাও। স্যার আপনি কে বলছেন? বলো সন্ধ্যার বন্ধু বলছি, দাও। ওকে 1 মিনিট। ওরা হাওয়ায় তীর মারছে। প্রকাশ, সন্ধ্যার ব্যাপারে ফোন কি এসেছে। বলছো? হ্যালো, আরে প্রকাশ, কে কেমন বলছো? আছো? সন্ধ্যা কোথায়? সন্ধ্যা তো ভালোই এই, আছে। তোমার কি চাই? আমার যেটা চাই সেটা তো সঙ্গে নিয়ে এসেছি। আমার কথা শোনো প্রকাশ, আমরা একটা ছোট গেম খেলবো। তোমাকে 15 দিন সময় দিচ্ছি। যদি ততদিনে আমাকে খুঁজে পাও তবে তোমার সন্ধ্যাকে পেয়ে যাবে, নয়তো কখনোই আর পাবে না।
এই গেমের মজাটা কি জানো? ফলাফল কি হবে এটা জেনে আরম্ভ করার খেলা এটা। চেসের খেলায় সবাই শেষ পর্যন্ত এটাই চেকমেট করে, কিন্তু আমি প্রথম চালেই চেক রেখে দিয়েছি, কারণ আমি জানি আমি জিতবো। চেকমেট প্রকাশ। হ্যালো হ্যালো, নাম্বার কি আছে দেখো। 9211187624। এটা তো মোবাইল নাম্বার, পরে সিম কার্ডই ফেলে দেবে। তুমি চিন্তা করো না, 15 দিনের সময় দিচ্ছে, জিজ্ঞেস করো কি চায়। ওরা তো কিছুই চাইছে না। ও চাক বা না চাক তুমি চিন্তা করো না, ও আবার ফোন করবে। তুমি ঘুমাচ্ছিলে, সেই জন্য আমি তোমাকে ডিস্টার্ব করিনি। আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমার ঘরে না আসা পর্যন্ত আমার বদলে এই তোমার সাথে কথা বলবে। শুধু আমি তোমাকে খুঁজে খুঁজে এসেছি, শুধু আমি তোমাকে ভালোবেসেছি, শুধু আমি তোমাকে চুমু খেতে চেয়েছিলাম, আর আজকে আমি তোমার জন্য অপেক্ষা করেছি। কি ভাই, কোনো ফোন এসেছিল? না, কোনো ফোন আসেনি। এই ধর, এনে এই ওঠ, এনে হ্যালো, হ্যাঁ ভাই। এই আওয়াজটা কার আসছে? বসের ফোন আছে। আরে বলো ভাই। খুব বেশি চিৎকার করছে না নাকি? না, একটু মেরেছি তাই জন্য। তুই মেরেছিস কেন? আরে বাবা, ও খেতে চাইছিল না তাই জন্য একটু গায়াত দিয়েছি, একটাই তো চর মেরেছি। আচ্ছা, কোন নম্বরটা বলছিল? DN22H2628। ম্যাডাম কেন আসছে না? কন্ট্রোল প্রেস করো। এতে সাইন করে দেবেন। ফাইলে যখন কাজ করতাম তখন কাজ ভালো হতো, কিন্তু কাজের স্পিড বাড়ানোর জন্য কম্পিউটার নিয়ে আসা হয়, কিন্তু এখনো 2 ঘন্টা বেশি লাগে। স্যার আপনি কি নম্বর বলেছিলেন? DN22H2628। স্যার টিভিএস সুজুকি সাম্বার আমের। সুজুকি? স্যার মারুতি ভ্যান ছিল, আমি নিজের চোখে দেখেছি। স্যার শুধু নতুন গাড়ির আরটি অফিসে রেজিস্ট্রেশন করা হয়, কিন্তু চুরি করা গাড়ি এবং পুরনো গাড়িগুলো যেগুলো ডুপ্লিকেট নম্বরে চলে, এটা ওদের মধ্যেই একটা হতে পারে স্যার। এই রবি, দেখো তো একবার নিচে কি হচ্ছে। কি হলো? বেশি প্রেসার আরে হয়ে বাবা, যাওয়ার জন্য pressure ফেটে গেছে পড়ে গিয়ে বোধহয়। ফেটে গেছে। ভালো হয়েছে, বেশি কিছু হয়নি। আরে কি হলো? টয়লেট যেতে হবে। যাও।
have dialed is incorrect. Please check the number and try it. রমেশ, এই ফটোতে যে অ্যাড্রেস আছে ওটাকে এসএমএস কর, আর আপনি সন্ধ্যে যে অবধি নাম্বারে কাজ ফোন হওয়া চাই। করেছেন সেটা ইনকারেক্ট এই। নাম্বার। চাচা এই ফোনটা দে তো। আরে ফোন আমার কোথায় চলে গেল? হ্যালো সন্ধ্যা, সন্ধ্যা তুমি কোথায়? দরজা খোল। সন্ধ্যা তুমি কোথায়? দরজা খোল। ভয় পেও না, তুমি কোথায়? আমার আওয়াজ শুনতে পাচ্ছ তো? হ্যালো হ্যালো শিট। 2821 কোন এরিয়া নাম্বার? 2821 তো দুর্গাপুর এরিয়া। আমি দেখছি। এখন আমি যাচ্ছি, প্রপার অ্যাড্রেস পেলেই ফোন কর। হ্যালো হ্যালো প্রকাশ, আমি রমেশ। বল, হ্যাঁ অ্যাড্রেস পেয়ে গেছিস? মন দিয়ে শোনো রমেশ, ওটা 15 কি রেডিও রোডে আছে, হাউজিং বোর্ড কর্পোরেশনে, আর ব্লক নাম্বার 24। ওকে, আমি দেখে নেবো, ঠিক আছে। ব্লক নাম্বার 50 টাকা 24 কোথায়? দোতলায় রয়েছে। হ্যালো রমেশ, আমি প্রকাশ বলছি। নাম্বারটা আবার বল। 1 মিনিট। 2829211। 282911। কি হয়েছে? এখানে কেউ নেই, আমি পরে ফোন করছি। হ্যালো হ্যালো প্রকাশ, আমি প্রকাশ বলছি। তোমার মতো রিপোর্টাররা যদি একটা ক্লু পায় তাহলে কেসের গভীরে ঢুকে যায়। সন্ধ্যার সঙ্গে দেখা করার জন্য ছটফট করছো। কি হলো, জায়গাটা এই, খালি আছে সন্ধ্যা তাই না? কোথায়? পারলে নগরমাতার মন্দিরের বস্তিতে চলে এসো, ওখানে মদন নামের একটা লোক থাকবে, ওকে জিজ্ঞেস করো। মদনের ঘর কোথায়? ওইদিকে। এখানে মদনের ঘর কোথায়? ওই সামনে একটা। মদন কোথায় থাকে? পাশে জিজ্ঞাসা করো। তোর কি যায় এখানে? মদন কোথায়? কে মদন? মদন নামের কেউ নেই এখানে। যাও তুমি, যাও চলো, চল বাইরে চল। হ্যালো, কে বলছেন? ওখানে প্রকাশ নামে একটা লোক এসেছে, ওকে ফোন দাও। ভাই, আপনার নাম প্রকাশ কি? আপনার ফোন আছে। হ্যালো, কি প্রকাশ? সন্ধ্যা কোথায়? যেখানে ও নেই সেখানেই ওকে খুঁজছো। এখনই তুমি পুরুষোত্তম লজে যাও। কোথায়? পুরুষোত্তম লজ, রুম নাম্বার 224।
দিয়ে দেবো না আচ্ছা, ঠিক ডার্লিং। আছে, কোনো ব্যাপার না। এই, কি চাই? কে রে বাবা? এই দাঁড়া, কোথায় আছিস? কে কথা বলছো? এখানেও ঘুরছিস? প্রকাশ বলে একটা লোক তোমার ঘরে এসেছে, ওকে ফোনটা দাও। প্রকাশ? কে প্রকাশ? হেই হ্যালো, কি ভাই, ঘাবড়ে যাচ্ছ নাকি? হেই সন্ধ্যা কোথায়? ওখানকার সব মেয়েদের মুখে তুমি সন্ধ্যার ছবি দেখেছো না? সন্ধ্যাকে সত্যিই চাইলে নাহার গার্ডেনে চলে হ্যালো। এসো। হ্যালো। প্রকাশ, আমি চন্দ্রশেখর বলছি। হ্যাঁ হ্যাঁ বলো। পুলিশ স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি, কিন্তু এখনো কোনো ডিটেলস পাইনি। এখন তুমি বলো আমি কি আমি করি? ফোন করছি, পরে ফোন করছি। হ্যাঁ ভাই, দিল্লি থেকে লরি আসছে, তাড়াতাড়ি মালগুলো খালি করো। আমার দোকানের ফোন তুমি কেন উঠিয়েছো? চলো এখান থেকে। হ্যালো, হ্যাঁ একটা লরি পাঠাচ্ছিলেন না আপনি, ওটার কি হলো বলুন? হ্যাঁ আপনি চিন্তা করবেন না। আচ্ছা, স্যার আচ্ছা, আমি কল ব্যাক করে করছি। নেবো। হ্যাঁ লরি পাঠান, এই। ঠিক আছে। এই, বাহ রে বাহ, তোমার হিম্মত আছে, তুমি তো খুব অ্যাক্টিভ হয়ে গেছো। যদি সন্ধ্যাকে চাও তাহলে 3 বাত্তির চালের গুদামে চলে এসো। হ্যালো। কি প্রকাশ, ভয় পেয়ে গেলে নাকি? সন্ধ্যা কোথায়? আমি ভেবেছিলাম তুমি প্রেমের টানে মেয়েটার খোঁজ করবে। আমি যা যা বলেছি তাই তাই করেছো। সন্ধ্যা কোথায়? ও আমার কাছে সুরক্ষিত আছে। ওহ, তুমি কোথায় না ওকে খুঁজেছো? তুমি কি চাও? যা আমি চাই সেটা আমার কাছে আছে। প্রথমে তুমি শ্যামনগর বস্তিতে গিয়েছিলে, ওখানে দেশি মদ তৈরি হচ্ছিল, তুমি বুঝতেই পারোনি। তারপর তুমি লজে গেছিলে, ওটা রেড লাইট এরিয়া, সেটাও তুমি বুঝতে পারোনি। তারপর তুমি বিজয়নগর গার্ডেনে গেছিলে, যেখানে চুরির জিনিস বিক্রি হয়। 8 ঘন্টার মধ্যে একটা লরিকে সম্পূর্ণ খুলে বেচে দেবে। এখন তুমি চালের গোদামে আছো না, যেখানে তুমি দাঁড়িয়ে। ওই গোদামে চুরি করা চাল লুকিয়ে রাখা হয়, যেটা তুমি এখনো বোঝোনি। তুমি দেখতেই পাচ্ছ না। এই রিপোর্টারে এরকমই হয়। তোমার অসুবিধা না হলে তুমি সব সমস্যাকে লিখবে, আর অসুবিধা হলে কোনো সমস্যাকেই দেখতে পাবে না। তোমরা তো গরিব জাতের, যাই দেখো না কেন মনে করো ইঁদুরের কেটে নষ্ট করে দিয়েছে। তাই আমি ইঁদুর কলে খাবার দিয়ে ইঁদুর ধরে খাঁচায় পুরে দিই। কিন্তু খাঁচায় বন্দি হবার পরে কোনো ইঁদুর সেই খাবার খায় না, ভাবে কি করে খাঁচা থেকে বেরোবে। তেমনি তুমিও ফাঁদে এখন আটকে পড়েছো। এখন কোনো সমস্যাই তুমি দেখতে পাবে না, শুধু সন্ধ্যাকে শেষ পর্যন্ত খুঁজতে থাকবে। এই খেলায় শুধু আমিই জিতবো। চেকমেট হয়ে গেছে প্রকাশ। হ্যাঁ বাবা, মেয়েটার সন্ধান কি পেলে? তোমার কি দরকার এই কথাটাই বলবে না? আমি তোমাকে খুব ভালোবাসি, এটাই তুমি মেয়েটাকে বলেছো না? আমি আর ভালো মানুষ হতে পারবো না।
মুখে মুখে এই কথাটাই বলেছিলে না তুমি? তোমার এই ধরনটাই আমার খুব পছন্দ। আর এমনিতেও আমি এই কথাটা তোমায় বলেছিলাম, আমি সবসময় মানুষের সাথে বন্ধুত্বই করি। আপনি ন্যায় ধর্মের কথা বলছেন। এখানে এসব কিছুর জন্য কেউ সম্মান দেয় না। এখানে সবাই মিথ্যেবাদী আর হারামির দল। এরা বলে কিছু আর করে কিছু। এই দেশের সমস্ত নদীতে জল প্রবাহিত হয় আমরা বলি, কিন্তু শুধু এক কলসি জলের জন্য আমরা কষ্ট পাই। শুধু মনে হয় এখানে জল বেশি আছে, কিন্তু আসলে নেই। দুনিয়ার বড় লোকদের যদি গণনা করা হয় 50-এর মধ্যে 10 জন ভারতীয়, কিন্তু এক বেলা খাবারের জন্য অনেকে কষ্ট পায়। 52 কোটি লোক দরিদ্র সীমার নিচে। এখানে অনেক টাকা আছে, শুধু দেখতে পাওয়া যায়, কিন্তু আসলে নেই। এই যে আমাদের দেশ স্বাধীন, যা কিছু বলা যায়, যা কিছু লেখা যায়, কিন্তু আসলে এটা সত্যি না। কিন্তু ক্রাইমের উপরে যদি ফিল্ম বানানো হয় তাহলে সেটা রিলিজ হয় না, আর যদি পেপারে লেখা হয় পেপারের এডিটরকে রাতারাতি কয়েদ করা হয়। এখানে স্বাধীনতা শুধু দেখা যায়, কিন্তু আসলে নেই। আমি কি ভুল করেছি? আমি যা চোখ দিয়ে দেখেছি আর শুনেছি ওইসব আমি লিখেছি, তার জন্য এত বড় শাস্তি আমি পেলাম। সেই জন্য আমি যে মেয়েটাকে ভালোবেসেছি, সে আমার সব সময় সাথেই ছিল, তাকে আমি হারিয়ে ফেলেছি। এখানে ভালো মানুষেরা থাকতে পারবে না। এরম ভাবেই আমি ছোটবেলা থেকে ভালো মন্দ কাজ করতে থাকি। আমি ভালোভাবে বাঁচতে শিখেছি, কারণ আমি তোমার মতো ভীতু ছিলাম না। এদেশের ভুলটা কি জানো তুমি? আমাদের মতো মানুষেরাই জিতবে, এটাই সুনিশ্চিত। তোমাদের মতো লোকেরা ভয় পেয়ে যায়, আর ওই লোকেরা হেরে যায়। তোমার ভালোবাসাটা সত্যি? তুমি তো একজন বিশ্বাসী মানুষও, ভালো মানুষও তো। তাহলে নিজে নিজেকে ভরসা করতে শেখো যে আমি অবশ্যই জিতবো। এই, এদিকে আয়। এটা ফ্রেম বানিয়ে নিয়ে আয়। তুমি তো খুব ইন্টেলিজেন্ট মেয়ের মতো কথা বলো, তাহলে এই কার্টুন দেখে বাচ্চাদের মতো হাসছো কেন? হাসাটা কি অপরাধ? এই ধরনের কার্টুন ক্যারেক্টারকে ইনফ্যাক্ট টম অ্যান্ড জেরিকে যে ডিজাইন করেছে, ওয়ার্ল্ড ডিজনিরই তো বেশি বয়সের মানুষ হবে। ওহো, দেখো না, টি শার্টটাও খারাপ করে দিয়েছো তুমি। ভালো করে দেখো, আরো লেগে যাবে। আরে ফোন তুলবে না। কাট হয়ে গেছে। কেন? তুমি ফোন ওঠাতে মানা করছো কেন? আসলে ভাইয়ের ফোন হতে পারে, তাই জন্য ফোন ওঠাতে মানা করলাম। প্রকাশ, প্লিজ ফোনটা দিয়ে দাও। পার্সে কি রেখেছো? ফোনটা দিয়ে দাও আমায়। দিয়ে দাও না আমাকে, প্লিজ। ছাড়ো আমাকে। তুমিও না, দিয়ে দাও না। ছাড়ো। দাও না। তুমি তোমার দাও ব্যাগ না। দেখাচ্ছ না কেন বলো তো? হ্যাঁ, আমি কিছু বের করবো জানো না। তুমি আরে, দাও আমাকে বলছি। এই, এই, সন্ধ্যা, পালিও না। ব্যাগ দেখাও, দেখাও প্লিজ। এই, এই সন্ধ্যা, দাঁড়াও, দেখাও আমাকে, দেখাও প্লিজ, দেখাও আমাকে। দাঁড়াও দাঁড়াও। আরে আমি ছাড়ো। সন্ধ্যা, হাই, এই সন্ধ্যা, এই, এই সন্ধ্যা, এর মধ্যে কি আছে আমি দেখবো। দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি। তুমি তোমার ছবিতে মালা পরিয়ে রেখেছো। আমি তো সমস্ত শহরের লোককে ডেকে বিয়ে করব। তাহলে তো লোকানোর কি আছে? ওটা তো বিয়ের পরই না, কিন্তু আমি তো রোজ এই ফটো দেখি আর মনে মনে বিয়ের কথা ভেবে অনেক বেশি আনন্দিত হই। শোনো,
বাইরে পেপারে 1 কিলোতে 4.5 টাকা দেয় আর তুমি 4 টাকা দিচ্ছ। আমার ওজন তো বরাবর হয় না। ওর কথায় মন খারাপ করো না, আমি পেপার 5-5 কিলো হিসাবে বেঁধে রেখে দিয়েছি। বৌদি, এতে 200 নয় 300 গ্রাম বেশি বলে মনে হচ্ছে। কোনো ব্যাপার না, তুমি এভাবেই নিয়ে নাও। বৌদি আপনি খুব ভালো। আমি যদি 200-300 গ্রাম বেশি পাই তাহলে পুরনো সাইকেলটা বিক্রি করে একটা নতুন স্কুটি কিনবো। ভালো ব্যাপার। বৌদি, এর মধ্যে মনে হচ্ছে অনেক বেশি আছে। কোনো ব্যাপার না, এমনিই দিয়ে দিয়েছি, এটাই ভেবে নাও। এভাবে বেশি নেওয়া যায় না বৌদি। বৌদি, আমি এত বেশি মূল্য নেব না। আপনিও তো পয়সা দিয়ে পেপার কেনেন, কাল যখন আমি আসবো আপনি তো আমাকেই পেপার দেবেন। সবকিছু ঠিক হওয়া উচিত, কারুর কোনো ক্ষতি হওয়া উচিত না, কোনো নালিশ হওয়া উচিত না, সবার ভালো হওয়া উচিত। বাবা কি সুন্দর! হ্যাঁ, এটা কি? আমি কখন ফাঁসবো এটারই অপেক্ষা করছিল মনে হয়। বৌদি চুপ কেন হয়ে গেছো? এ পেপার আমি ঠোঙা বানানোর জন্য কিনি, আর এখানে প্রথম পাতা ঠিক হওয়ার পর বাকি সমস্ত পাতা কাটা। সে জন্য নিজের পাতা নিজের কাছে রাখো। এসব বেচার পর আমি কোনো টাকা পাবো না। ছি, কি করব আমি? পুরনো সাইকেল নিয়ে পুরনো পেপার দিয়ে ধান্দা করি আমি, আর আপনারা তো ছেঁড়া পেপারেরও পয়সা চান। হ্যাঁ, আর আপনাদের তো 1 কিলোতে 4.5 টাকা চাই। বাবা কি সুন্দর লোক এরা, কি সুন্দর! আহা, পুরনো পেপারওয়ালা, পুরনো পেপারওয়ালা। তোমার জন্য আমার অপমান হয়ে গেল। ওই পেপারওয়ালাটা আমাকে কথা শুনিয়ে গেল। কেন পেপার কাটো বলো তো? আমার সম্মানীয় বউ, মন দিয়ে শোন। প্রথম পাতাটা সবাই পড়ে, 3 নম্বর পাতা কেউ পড়ে না। তৃতীয় পাতাটা পড়ে তবেই আমি বক্তৃতা দিই। এটাই আমার কাজ এবং এর জন্য আমি পয়সা পাই। তৃতীয় পাতাটা কেউ পড়ে না, কেউ পড়ে না। 3 নম্বর পাতা, তৃতীয় পাতাটা কেউ পড়ে না, কেউ পড়ে না 3 নম্বর পাতা। যেদিন সন্ধ্যাকে কিডন্যাপ করা হয় ওর আগের 15 দিনের নিউজ পেপার ভালোভাবে দেখে নাও। चौबीस तारीखे पेपर देखो। কিছু পেলে কি প্রকাশ? 24 তারিখ জেল সুপারিনটেন্ডেন্ট রাজেনকে ডিসমিস করা হয়েছিল। আমি ওই জেলের বিষয়ে লিখেছিলাম। জেলের কারণে ওকে ডিসমিস করা হয়েছিল। মন্ত্রী ডোগরা পান্ডের মধ্যে জড়িত ছিল আমি ভাবছিলার, কিন্তু জেল সুপারিনটেন্ডেন্টের সামনে অনেক বাধা ছিল। 23 তারিখ ডিএসপি রাজেনের চাকরি চলে যায়, আর 1 সপ্তাহ পরে সন্ধ্যাকে কিডন্যাপ করা হয়। তাই সন্ধ্যার কিডন্যাপ জেল সুপারিনটেন্ডেন্ট রাজেনই করিয়েছে। জেল সুপারিনটেন্ডেন্ট রাজেন? ঠিক বলেছো। মন্ত্রী থেকে আরম্ভ করে শ্রীধর পিরমল পর্যন্ত সবাই বারণ করেছিল, আর উনি আমাকে ধমকিও দিয়েছিলেন। জেল সুপারিনটেন্ডেন্ট তো কিছুই করেন, কিন্তু এখনো কোথায়? চলো এই ব্যাপারে খোঁজ খবর নিই, চলো। ওকে। এক মিনিট। সন্ধ্যার ফোন আসার পরে আমি ওই ফোন নাম্বার দেখে ওই জায়গায় গিয়েছিলাম। তুমি ঠিক জায়গায় এসেছো, কিন্তু সন্ধ্যা এখানে নেই এটা বলে আমাকে ঘুরিয়ে দিয়েছিল। আমার মন বলছে আমি যদি ওই জায়গাতে আবার যাই তাহলে সবকিছু জানতে পেরে যাব। বল তাড়াতাড়ি, কোথায় আছে সন্ধ্যা? বল। সুপারিনটেন্ডেন্ট আর আমির মিলে দুজনে ওকে কিডন্যাপ করেছে। ওকে লুকানোর জন্য ওরা জায়গা খুঁজছে, আর আমি কিছু জানি না। ও আমাকে কিছুতেই খুঁজে পাবে না। এই জেল সুপারিনটেন্ডেন্ট রাজেন তোমাকে কিডন্যাপ করেছে এটা জানেই না ও, আর তোমাকে ওই রিপোর্টার অলিতে গলিতে খুঁজে বেড়াচ্ছে। ও একটা বোকা রিপোর্টার। জেলে 15 দিন থাকার পরেও এটা ঠিক নয় ওটা ঠিক নয় বলে ম্যাগাজিনে লিখে কি করে নিয়েছে, কি পেয়েছে? আমার চাকরিটা চলে গেল। কাজ করে খেতাম, কোনো সাধারণ চাকরি নয়, পুলিশের চাকরি। সব লোক পুলিশকে ট্রাফিক পুলিশ, ক্রাইম পুলিশ ভেবে নেয়, আর আমি জেল পুলিশ, সুপারিনটেন্ডেন্ট অফ সেন্ট্রাল জেল। মাইনের থেকে বেশি পয়সা বাইরে থেকে আসতো। মাইনে তো হাজারের সংখ্যায় ছিল, ঘুষ ছিল লাখের সংখ্যায়। এই তামিলনাড়ুতে শুধু 9টা জেল আছে,
আমরা শুধু 9 জনই সুপারিনটেন্ডেন্ট মহারাজের মতো থাকতাম, জেলের মহারাজা। 4 দেওয়ালের মধ্যে যা যা ঘটতো বাইরে কেউ টের পেত না, কিন্তু এখন 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 সবাই জেনেছে। এর কারণ হলো তোমার সেই প্রেমিক প্রকাশ, তোমার প্রেমিক। হ্যাঁ, আমার তো মনে হয় ম্যাগাজিনে 4টে চুটকি ছাপো, কার্টুন ছাপো আর 2টো মেয়ের সেক্সি ফটো ছাপো। এই সব ছেড়ে মিডিয়ার লোক কেন এসবের পেছনে পড়ে আছে? সমাজ শুধরবে নাকি? ডাক্তারের শুধু ডাক্তারের কাজ, পুলিশের শুধু পুলিশের কাজ, রাজনীতির নেতাদের রাজনীতির কাজ, কিন্তু এই মিডিয়া রিপোর্টাররা কেন এই সমস্ত কাজ করে বলো? সব জায়গায় গেছে কিন্তু তোমাকে খুঁজে পায়নি, আর অন্য সব কাজও করতে পারিনি, কিন্তু তোমাকেও কোনো মতেই খুঁজে পাবে না। এই স্যারের কথা মেনে নাও, সমস্ত দুনিয়া ঘোরার সুযোগ পাবে আর আমরাও কিছু টাকা পাবো। আমি ঠিক বলছি না স্যার? আমি তোমাকে প্রথমে দুবাই দেখানোর ব্যবস্থা করছি। কে জেল সুপারিনটেন্ডেন্ট রাজন? ওনার তো চাকরি চলে গেছিল, তাই 15 দিন আগেই ঘর খালি করে দিয়েছিল। ওনার পরিবারের কাউকে আপনি চেনেন? না, উনি একলাই থাকতেন, ওনার সাথে আর কেউ থাকতো না। কার সাথে দেখা করতে এসেছে? উনি রাজন স্যারের সাথে দেখা করতে চান। উনি ঘর খালি করার পর কোথায় গেছেন, কি করছেন কেউ জানে না। বলো প্রকাশ, এখন কি করব? কে করেছে এটা তো জানা গেছে, এখন কি পুলিশের কাছে যাব? গুন্ডা ভুল করলে পুলিশের কাছে যেতে হবে। পুলিশই যদি করে তাহলে সন্ধ্যা কোথায় আছে, কেমন আছে কিছুই বুঝতে পারছি না। সুপারিনটেন্ডেন্টকে খুঁজে বার করলে সন্ধ্যাকে পেয়ে যাব। না প্রকাশ, সুপারিনটেন্ডেন্টকে খোঁজার কোনো দরকার নেই। এরকম ভাবে ওকে পাওয়াও যাবে না। ওখানে একজন পুলিশের লোক আছে, সবসময় বেটিককে ঠিক করতে জানে। ওর জন্য ওর সাথীদের যদি তুমি ধরতে পারো, আমির লোকটাকে যদি পাওয়া যায়, কান টানলে মাথা আসার মতো সুপারিনটেন্ডেন্টও আসবে। শহরে মেয়েবাজির হওয়ার কারণ আসলে শুধু আমির। ওর মাধ্যমেই সবকিছু হয়। ও সর্বদা মেয়েদের কিডন্যাপ করে বেচার ধান্দা করে, এটাই ওর কাজ। আমি জানি আসিফ ওর সাথে মিলে আছে। যদি আমরা ওকে খুঁজে পেয়ে যাই তাহলে সন্ধ্যার সব খবর পাওয়া যাবে। তুমি আমার সাথে 10 বছর কাজ করেছো, জেলও কেটেছো, তুমি অনেক খারাপ কাজ করেছো, কিন্তু এটা ওরকম নয়। এটা একটা মেয়ের ব্যাপার, সাবধানে কাজ করতে হবে। যখন জেলে ছিলাম তখন উনি আমার প্রাণ বাঁচিয়েছিলেন। এখন মেয়ে পাওয়ার পর্যন্ত আমি ওনার সঙ্গে থাকবো। বাবা, তুমি অবশ্যই ভরসা রাখো, আমরা অবশ্যই জিতবো। এই, আগে পয়সার কথা বলে নে। এই মেয়েটার সামনে পয়সার কোনো মূল্য নেই। যত চাইবি ততটাই পাবি। মাল ভালো হলে পয়সা দেখতে নেই। গ্রাহকের মুখে থুতু ফেলছিস তুই? এই মেয়েটা আমার পছন্দ, আমি এর সঙ্গে নিকাহ করতে চাই। তোমরা এর আয়োজন করো। হ্যাঁ, তুই দাঁড়া, আমি দেখছি। রঞ্জন, গিয়ে দেখ আসিফ কোথায়। শুধু দেখতে হবে, বাকি আমি দেখছি। যাও। কি ব্যাপার, এদিকে কিসের জন্য আসা? ব্যাস, আর কিছু না, একটু কাজ ছিল। শেখর, এটা ওই ভ্যান সন্ধ্যাকে এর মধ্যে নিয়ে গেছিল। তুমি ঠিক বলছো তো? ওই স্টিকার, এটা ওই ভ্যানটাই। আসো, সামলে। এ বলে কি কাজ আছে? কিছু না, তোকে দেখতে এসেছিলাম, তুই এখানে আছিস কি না। কেমন চলছে? আমি জানি বিনা কোনো কাজে তুই আমাকে খুঁজতে খুঁজতে আমার সাথে দেখা করার জন্য তো এখানে আসিসনি। ঠিক বলেছি তো আমি? কোনো জরুরি কাজ অবশ্যই আছে। ঠিক বলেছি না শেখর? মেয়েটি কোথায়? মেয়ে
কোন মেয়ে? কোন মেয়ে? তোর ধান্দা তো শুধু মেয়ে কেনা বেচা নিয়ে, তাই না? একটি মেয়েকে কি করে মনে রাখবি তুই? গত সপ্তাহ শুক্রবারে সার্কেলের পাশ থেকে হোয়াইট মারুতিতে একটা মেয়েকে কিডন্যাপ করেছিলিস। আমি কিছুই জানি না। এই, আমরা সব কিছু জানি। এই গাড়ি তো ওই গাড়ি না যেটা বাইরে দাঁড়িয়ে আছে। আমাদেরকে সব কিছু বলে দে, তোর কিচ্ছু হবে না। আরে আমি বললাম না আমি কিছুই জানি না। বল বল বল। আমি তো শুধু গাড়ি দিয়েছি, বাকি তো সব ওই মারোয়ারি বীর জানে। বল মেয়েটা কোথায়? বল তাড়াতাড়ি বল, বল তাড়াতাড়ি। বলছি বিবি গাঙ্গুলি স্ট্রিট, বাড়ির নাম্বার আমি জানি। 34। ওখানে সামনে, ওইখানে দেখি। বাইকটা সরা তাড়াতাড়ি। কি করছিস কেন? সরা তাড়াতাড়ি। চলো চলো চলো, গাড়ি চলো, গাড়ি চলো। আরে সরো 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 সরো। দাদা একটু যেতে দিন, ওদিকে সরুন। কোথা থেকে কি চলে, জ্যাম করে দেয়। এই অটো সর সর। হ্যালো, কেমন আছো প্রকাশ? সন্ধ্যাকে পেলে? বলো প্রকাশ। এই রাজন, তুমি তো খুব বুদ্ধিমান দেখছি। সন্ধ্যা কোথায়? আর আমি যে ওকে কিডন্যাপ করেছি সেটাও তুমি জেনে গেছো। সত্যি তুমি খুব বুদ্ধিমান। সন্ধ্যা কোথায়? ও কিছুক্ষণ আগেও ওখানে ছিল, কিন্তু এখন ওখানে নেই। আমাদের এই খেলাতে তুমি 2 কদম এগিয়ে আছো, কিন্তু জিতবো শুধু আমি। চেকমেট প্রকাশ। এই হ্যালো হ্যালো, কি হলো? সন্ধ্যা এখানে নেই, ও জায়গা বদলে দিয়েছে। এই 4 দিনে 5 জায়গা বদলেছে ও। মনে হচ্ছে ও গাড়িতেই ঘুরছে। স্যার পেপার ডিজাইন তো তৈরি আছে স্যার, আপনি ওকে করলে প্রিন্টিংয়ের জন্য পাঠিয়ে দেব। স্যার একটা আইডিয়া বলছি। ওরা এক জায়গা থেকে অন্য জায়গা বদলাচ্ছে কারণ ওদের কেউ চেনে না। এই জন্য স্যার আগে জায়গা বদলানো বন্ধ করতে হবে, তারপর সন্ধ্যাকে হাইলাইট করতে হবে। এই জন্য এই কভার পেজের বদলে সন্ধ্যার ফটো লাগাতে হবে। সমস্ত ওয়েস্ট বেঙ্গল সন্ধ্যাকে চিনে যাবে। খুব ভালো আইডিয়া, তুমি ঠিক বলেছো। সন্ধ্যার নামে আমরা একটি আর্টিকেল লিখব। আর্টিকেলের সঙ্গে সন্ধ্যার একটা ফটো ছাপবো। ফ্রন্ট পেজে সন্ধ্যার একটা ফটো থাকবে। আমরা প্রত্যেক সপ্তাহে 60,000 পোস্টার ছাপি। ইয়েস স্যার। কিন্তু এইবার 1,20,000 পোস্টার ছাপাবো। তামিলনাড়ুর দেওয়ালে সন্ধ্যারই পোস্টার দেখা যাবে। সকালের মধ্যে পোস্টার যেন তৈরি হয়ে যায়। কবুল আছে এই নিকাকে, এই শহরকে, এই মেহেরকে। কবুল আছে। কবুল আছে এই শহরকে, এই মেহেরকে, এই নিকাকে।
আছে বলো, কবুল আছে বলো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন আমিন। কি বন্ধু, এখন তো কোনো সমস্যা নেই? প্রবলেম তো এখন শুরু হবে। মেয়েটাকে দুবাই নিয়ে যাওয়ার আছে না। মেয়েটা একবার মুম্বাই এয়ারপোর্ট পৌঁছে গেলে সব প্রবলেম শেষ। আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু तब्बत यदा अबी लहब व तब मांगना अनु मालू व मा कसब सयसला नारन ज़ात लहब वमरातु हम्मालतल हतब फी जीदिहा हब्लुम मिन मसद। कुल हुवल्लाहु अहद अल्लाहुस समद लम यलिद व लम यूलद व लम यकुल लहू कुफुवन अहद। तब्बत यदा अबी लहब व तब मांगना अनु मालू व मा कसब सयसला नारन ज़ात लहब वमरातु हम्मालतल हतब। কার সঙ্গে দেখা করতে চাও? আমি এই মেয়েটির ব্যাপারে বলতে এসেছি। প্রকাশ, প্রকাশ তোমার সঙ্গে দেখা করতে একটা মলানা এসছে। ও সন্ধ্যার ব্যাপারে কিছু বলতে চায়। উনি কোথায়? ওখানে। সন্ধ্যাকে আপনি কোথায় দেখেছেন? সন্ধ্যা নয়, ওর নাম তো নূরজাহান। নূরজাহান না, ওর নাম হলো সন্ধ্যা। আমি ওই মেয়েটিকে বিয়ে করতে যাচ্ছিলাম। আমি ওকে 5 দিন ধরে খুঁজছি। ইয়া আল্লাহ, আমি তো প্রথমেই বুঝতে পারছিলাম কোথাও একটা গন্ডগোল হচ্ছে। পাসপোর্ট টিকিট সব বানিয়ে ফেলেছে, ওকে নিয়ে তো দুবাই যাচ্ছে। দুবাই? আপনি মেয়েটিকে কোথায় দেখেছেন? হাওড়া রেলওয়ে স্টেশনের ওয়েটিং রুমেই ওকে দেখা যায়। কখনো রেলওয়ে স্টেশন, কখনো এয়ারপোর্ট, কি কনফিউশন! ভাবার সময় নেই। এয়ারপোর্টে ফোন করে প্যাসেঞ্জার লিস্টে নূরজাহানের নাম আছে কিনা খোঁজ কর। থ্যাংক ইউ স্যার। ইনশাআল্লাহ। হ্যালো প্রকাশ, এয়ারপোর্ট এনকোয়ারি করে নিয়েছি। দুবাই যাওয়ার প্লেনে প্যাসেঞ্জার লিস্টে ওর নাম নেই, কিন্তু রেলওয়ে স্টেশনে এনকোয়ারি করার পর জানা গেছে শিয়ালদা এক্সপ্রেসে 3টে মেয়ে নূরজাহান নামের আছে। তার মধ্যে 2টো মেয়ে 40 বছরের ওপরে আর একজন 20 বছরের ওপরে। ডিপার্চার টাইম 10 o'clock। তাড়াতাড়ি ওঠাও।
প্রকাশ 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 তুমি ওঠো। প্রকাশ এখন আমি এসে গেছি। প্রকাশ তুমি ওঠো। প্রকাশ প্রকাশ ওঠো না। প্রকাশ ওঠো, ওঠো না। প্রকাশ ওঠো। প্রকাশ ওঠো না। এই সরো সরো ওঠো। প্রকাশ ওঠো। এই, ও আর উঠবে না। প্রকাশ চলো, দেখো, চল। এভাবে নিয়ে যাচ্ছে। প্রকাশ চল, তুমি চল, কোথায়? তুমি দাঁড়া, ওঠো, চল, জাগো। চল। প্রকাশ তুমি আর শুয়ে থেকো না। প্রকাশ তুমি একবার দেখো। প্রকাশ তুমি দেখো। প্রকাশ তাকাও তুমি। প্রকাশ তুমি তাকাও। প্রকাশ প্রকাশ ওঠো। প্রকাশ ওকে গুলি মারো। গুলি মেরে উড়িয়ে দাও ওকে। ওকে মেরে ফেলো বলছি। রাজন, খেলা শেষ হওয়ার পরে চেকমেট বলা হয়। হ্যাঁ, এখন তোর খেলা শেষ হয়ে গেছে। চেকমেট। সবসময় সত্যেরই জয় হয়। দেখো, সবসময় ভরসা করতে হয়, সেই জন্য জয় নিজেরই হয়। শেখর,